শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শুভ সন্ধ্যা সকলকে। শুভ সন্ধ্যা স্যার। শুভ সন্ধ্যা স্যার। শুভ সন্ধ্যা। আচ্ছা, বিগত ক্লাসে আজকে প্রথম জয়েন করলেন এরকম কেউ আছেন? স্যার আমি আছি। আচ্ছা আচ্ছা, আমিও আজ করলাম স্যার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বিগত ক্লাসে প্রত্যেকে একটু নিজেদের পরিচয় দিয়েছিল, তো আচ্ছা আপনারা একটু নিজেদের সম্বন্ধে বলুন, কিভাবে কোর্সটাতে আসা, কিভাবে খবর পেলেন, এখন কি করছেন। আচ্ছা প্রথমে আমাদের অমৃত বাবু, আপনি বলুন। স্যার আমার নাম অমৃতেন্দ্রনাথ মন্ডল, বাড়ি নদিয়া পলাশী। আচ্ছা হ্যাঁ, তো একটা স্যার আমাকে খবর দিয়েছিলেন, তো সেখান থেকে আমি ভর্তি হয়েছি স্যার। বর্তমানে কি করা হচ্ছে? বর্তমানে আমাদের এখানে সাহেবনগর হাই স্কুলে পার্ট টাইম করছি স্যার, আচ্ছা আচ্ছা, সাবজেক্ট? সংস্কৃত বিষয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা নেক্সট সায়ন্তন বাবু। হ্যালো স্যার, আমার নাম সায়ন্তন গাঙ্গুলি, আমি টালিগঞ্জে থাকি। আমি এখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ার স্টুডেন্ট। আচ্ছা আর এখানে আমি স্বামীজির এই অ্যানসেস্ট্রাল হাউসের ওয়েবসাইট থেকে এটা ব্যাপারে জানতে পারি, তো জাস্ট অ্যাজ আ হবি এটাকে আমি টেক আপ করি। আচ্ছা, আপনার সাবজেক্ট? সাবজেক্ট আমি বিটেক করছি ইলেকট্রনিক্স। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা বিগত ক্লাসে অর্পিতা ম্যাডাম ছিলেন কিন্তু কিছু বলতে পারেননি নেটওয়ার্কের সমস্যার জন্য। অর্পিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, ম্যাডাম বলুন। হুম। হ্যাঁ স্যার, আমার নাম অর্পিতা রানা, আমি হাওড়া জেলার আমতায় থাকি। আচ্ছা, এর আগেও আমি আপনাদের এখান থেকে সংস্কৃত ভাষা শিক্ষার যে দুটো স্তর হয় না, প্রথম স্তর ও দ্বিতীয় স্তর, হ্যাঁ 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 আমি করেছি, আমার কমপ্লিট হয়েছে। তা ওই গ্রুপেই আমি আপনাদের এটা দেখতে পাই যে মানে যেরকম সংস্কৃত চ্যান্টিং শেখাচ্ছেন, এবং ওই দুটো করতে করতে আমার উচ্চারণের দোষ যেগুলো এর আগের দিন মানে ছিল, ওই স এর উচ্চারণ, তিনটে সকালে আলাদা উচ্চারণ, আচ্ছা দন্তের আচ্ছা ন মূর্ধন্য হতো না, এছাড়া হস্ত দীর্ঘ তো আছেই। তা দিয়ে ওখানেও আমাদের কিছু চ্যান্টিং ওই প্রথম দিকে করানো হয়েছিল গীতার দ্বাদশ অধ্যায়, যে সেই থেকেও আরেকটু ইন্টারেস্ট হয় যেটাকে আরো ভালো করে কি করে শেখা যায়। তা যেহেতু দেখলাম মানে ওটাও আমার শেষ হলো আর এটাও শুরু হচ্ছে, ওই জন্য আবার এটাতে অ্যাডমিশন নিলাম। আচ্ছা আচ্ছা, বাহ বেশ ভালো করেছেন। আচ্ছা আপনারা প্রত্যেকেই দেখলাম হোম টাস্ক অনেকেই করেছেন, তো ওখানে কিছু সামান্য ভুল দেখা যাচ্ছে, অনেকের ক্ষেত্রে সব ঠিকঠাকই হয়েছে। আচ্ছা আমাদের সুনীত বাবু। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনার আপনি প্রচন্ড দ্রুত করে গেছেন, মানে হ্রস্ব দীর্ঘটা ঠিক করতে গেলে একটু তো ধীরে ধীরে করতে হবে প্রথম দিকে। এখন মানে হ্রস্ব দীর্ঘ কিছু বোঝাই যাচ্ছে না, আপনি এত দ্রুত করেছেন জিনিসগুলো, অতটা দ্রুত করলে হবে না, ঠিক আছে? এখন একটু স্লো করতে হবে জিনিসগুলো, প্রথম প্রথম শিখছি তো।
হ্যাঁ তাহলে ওটা আমি বুঝতে পেরেছি, আমার একটা হয়নি ওটা। ঠিক আছে, হ্যাঁ ঠিক করে নেবো। আচ্ছা, আর বাকিদের কিছু কিছু সমস্যা দেখলাম। একটু হ্যাঁ, আর বাকিদের কিছু কিছু দেখলাম একটু মানে ঠিকঠাকই হয়েছে। ঔকারের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেছে, ঔকারটা অনেকের ঠিকঠাক হয়নি, কয়েকজনের একটু সমস্যা হয়েছে ঔকারটা। অনেকে দেখলাম আবার অন্তস্থ ব এবং বর্গীয় ব এই দুটো হোম টাস্কের মধ্যে করেনি। আচ্ছা, তো ওই জিনিসগুলো কেউ মিস করবেন না, ঠিক আছে? যেগুলো দেওয়া হচ্ছে পুরোটাই কমপ্লিট করার চেষ্টা করবেন। আর কিছু কিছু সমস্যা যেটা বললাম, ঔকারটা বিশেষ করে একটু সমস্যা দেখা যাচ্ছে। ওটা একটু যাদের একটু সমস্যা হয়েছে স্পষ্ট করে উচ্চারণ করবেন। আচ্ছা, আমি একটা আচ্ছা আমাদের একটু সিলেবাসটা একটু দেখিয়ে দিই আজকে একবার, তারপরে আমরা যাচ্ছি পরবর্তী স্টার মেটেরিয়ালে যাব আমরা। সিলেবাসটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার যাচ্ছে, দেখো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখে নিন একটু প্রত্যেকে। আমাদের সিলেবাসটা মোটামুটি এর মধ্যেই আছে। এবারে সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে এতটা কমপ্লিট করা যাবে কিনা। মানে আপনাদের থেকে যেমন ফিডব্যাক পাওয়া যাবে ঠিক সেভাবে সিলেবাসটা এগোবে। মানে আমি শুধু কমপ্লিট করে দিয়ে চলে গেলাম আর আপনারা অনেকেই পিছিয়ে থাকলেন, এমনটা হলে হবে না। এমনটা হলে আমি কমপ্লিটও করবো না। ঠিক আপনাদের থেকে ঠিক যেমন আমি রিপ্লাই পাবো, যেমন ফিডব্যাক আসবে সেই অনুযায়ী সিলেবাসটা ততটাই কমপ্লিট হবে। তো দেখে নিন, শ্রীমদ্ ভগবদ গীতার হচ্ছে আমাদের প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত রয়েছে। আর নির্বাচিত কিছু সংস্কৃত স্তোত্র রয়েছে। এবার আছে এখানে গুরু স্তোত্র, গঙ্গা স্তোত্র, রামকৃষ্ণ স্তোত্র দশকম, মদন মোহনাষ্টক, শিব পঞ্চাক্ষর স্তোত্র, শিবতাণ্ডব স্তোত্র, মহিষাসুর মর্দিনী স্তোত্র, ভবান্যষ্টকম, নির্বাণ ষটকম, প্রসিদ্ধ কিছু স্তোত্র রাখা হয়েছে। আর নির্বাচিত কিছু লৌকিক ছন্দ রাখা হয়েছে। এই লৌকিক ছন্দগুলো রাখা হয়েছে কেন না, আমাদের যত স্তোত্র আছে সবই তো আমাদের সংস্কৃতের পদ্যকাব্য বলতে শ্লোক, আর শ্লোক মানে নির্দিষ্ট কোনো না কোনো ছন্দে লেখা। এবারে ওই জন্য কোনো পার্টিকুলার ছন্দের যদি আমরা একটা স্যাম্পেল শ্লোক আমরা যদি পড়ার স্টাইলটা শিখে নিতে পারি, তাহলে সেই পার্টিকুলার ছন্দে লেখা যে কোনো স্তোত্র আমরা নিজেরাই তখন পড়তে পারব। তো সেই হিসাবে নির্বাচিত কিছু লৌকিক ছন্দ রাখা হয়েছে, প্রসিদ্ধ ছন্দ কিছু। আর বৈদিক মন্ত্র বলতে শান্তি মন্ত্র শুধুমাত্র আছে প্রথম 3টি। ঠিক আছে, সিলেবাসটা কিন্তু মানে একটা হিউজ সিলেবাস, 4 মাসের জন্য অনেকটাই সিলেবাসটা। তো ওই জন্য কমপ্লিট করতে গেলে আপনাদেরই সাহায্য লাগবে। আপনাদেরকে ঠিকঠাক করে যেমনটা যা কাজ দেওয়া হবে ঠিকঠাক করে করতে হবে, একটু সিরিয়াসলি সবকিছু করতে হবে। ঠিক আছে স্যার, আমরা চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, বেশ, তাহলে সকলের আমি সহযোগিতা একান্ত মানে আশা করছি। ঠিক আছে, তো আচ্ছা যাই হোক, ঠিক আছে, তাহলে সিলেবাসটা দেখে নিলেন। আমি আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দেবো এটা। আচ্ছা, বিগত ক্লাসে আমরা কিছু কিছু জিনিস দেখেছিলাম, সেগুলোর অভ্যাসও আপনারা প্রত্যেকে করেছেন। ঠিক আছে, তো এবার আমাদের দেখতে হবে ওই যে অভ্যাস আমরা যেগুলো করেছি সেগুলো আমাদের শ্লোকের মাধ্যমে অভ্যাস করতে হবে। যেমন আমরা বিগত ক্লাসে হ্রস্ব এবং দীর্ঘ এইটাকে ঠিক করার জন্য আমরা একটু ক কা এটার অভ্যাস করেছি। তো এবার আমরা সেটাকে একেবারে প্র্যাকটিক্যাল ফিল্ডে একেবারে শ্লোকে সেটা অভ্যাস করব। ঠিক আছে, আপনারা খেয়াল করে দেখবেন শ্লোকের ক্ষেত্রে যখন মানে শ্লোকটা যখন পড়া হবে, এই হ্রস্ব এবং দীর্ঘের যে মাহাত্ম্য কতটা আপনাদেরকে প্রথম ক্লাসেই বলেছিলাম যে আপনি যদি হ্রস্ব দীর্ঘ ঠিক করে নিতে পারেন তাহলে চ্যান্টিংয়ের আপনার 70 to 80% ডান। ওই জন্য হ্রস্ব দীর্ঘের মাহাত্ম্য কতটা সেটা আমরা দু একটা মানে ওই হ্রস্ব দীর্ঘের এক্সাম্পলের যে শ্লোক কিছু কিছু আছে আমাদের অভ্যাসের জন্য, সেগুলো পড়া হলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমি আমাদের সেকেন্ড স্টাডি মেটেরিয়ালটা শেয়ার করছি।
আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ তো যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, বেশ। আচ্ছা, এখানে এই কিছু সংযুক্ত। আচ্ছা, আমার কথাটা কি ইকো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, মাঝে 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 ইকো ইকো হচ্ছে। হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি একবার লেফট হয়ে জয়েন করছি, অসুবিধা নেই। আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, কেউ প্লিজ মাইক্রোফোন অন রাখবেন না যখন মানে আমি বলছি, যখন বলবেন একজনই বলবেন, বাকিরা কেউ মাইক্রোফোন অন রাখবেন না, তাহলে এই সমস্যাগুলো হয়। আচ্ছা, দেখুন, তো আমাদের সেকেন্ড স্টাডি মেটেরিয়াল যেটা আছে, এখানে শুরুতেই কিছু এই বিগত ক্লাসেও কিছু প্রসিদ্ধ যুক্তাক্ষর দেখা হয়েছে, এখানেও দু একটা আছে। তার মধ্যে একটা সংযুক্ত স্বরবর্ণ বলতে, এখানে সংযুক্ত স্বরবর্ণ বলতে আমি আসলে ইয় ব এই দুটো কিন্তু স্বরবর্ণ না, এই দুটো ব্যঞ্জন বর্ণ আমরা জানি, কিন্তু উচ্চারণের সুবিধার্থে এইভাবে লেখা হয়েছে। মানে ই আকারের উচ্চারণটা কেমন হয়, আমাদের গত ক্লাসে বলা হয়েছিল ই অ, এই দুটোকে আমরা যদি অ্যাট এ টাইম উচ্চারণ করি তাহলে যে উচ্চারণটা দাঁড়ায় সেটা হচ্ছে ই আকারের উচ্চারণ, ই অ, এটাকে একসাথে করলে ইয়, তাহলে এটা হচ্ছে আমাদের অন্তস্থ যে ইয়কার তার উচ্চারণ। আমাদের এখানে তো এই অন্তর্জ বাংলাতে যেমন আছে না, অন্তর্জ, অন্ত ইয়, দুটো মানে অন্তস্থ, এই দুটো তো নেই, দুটোর জায়গায় একটাই আছে, ইয়, এটাই একটাই আছে। তো তার প্রোনাউন্সিয়েশনটা এরকম হবে। আর বয়ের প্রোনাউন্সিয়েশন হচ্ছে উ আ মিলে ব হয়, তো ব, তার প্রোনাউন্সিয়েশনটা এরকম। প্রসিদ্ধ কিছু যুক্তাক্ষর মানে যুক্ত ব্যঞ্জন বর্ণ হচ্ছে এরকম, দয় জ ফেলা, তারপরে র ফেলা কেমন লেখা হয় দেখুন, ঘিয়া বিজ্ঞান শব্দের জয় ঘিয়া, খিয়া, হয় ম, তয়রা ফেলা, হয় জ ফেলা, দুটো ত মানে তয় তয়, এইগুলো এইভাবে লেখা হয়। ঠিক আছে, এগুলো আমরা ওই শ্লোকের মাধ্যমেই দেখবো, এখানে দেখার প্রয়োজন নেই। আচ্ছা, আরো কিছু নিয়ম আছে, সেগুলো আমরা পরে দেখবো, আগে আমরা কিছু এক্সাম্পল দেখি হ্রস্ব দীর্ঘের জন্য। আচ্ছা, আমি বাংলাটাই শেয়ার করছি, ঠিক আছে, প্রত্যেকে যাতে সুবিধা হয়। দেখুন, এখানে ওই হ্রস্ব দীর্ঘের যে আমরা অভ্যাস করেছি, তো তার জন্য কিছু এক্সাম্পল শ্লোক আছে, হ্রস্ব দীর্ঘের যাতে একটু অভ্যাস আমরা করতে পারি, তার জন্য হ্রস্ব দীর্ঘ বেশি বেশি করে আছে কিছু পার্টিকুলার শ্লোক, সেগুলো আমাদের এক্সাম্পল হিসেবে নেওয়া হয়েছে যাতে আমরা অভ্যাসটা ঠিকঠাক করতে পারি শ্লোকের মাধ্যমে। দেখুন, প্রথম শ্লোক যেটা আছে, দেখুন আমি প্রথম শ্লোকটা পড়ছি, একবার দেখুন। এখানে আমি মানে দুভাবেই পড়বো, হ্রস্ব দীর্ঘ একটু সমস্যা করেই পড়বো, মানে ভুলভাল করে পড়বো, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে শুনতে ঠিক লাগছে না। হ্রস্ব দীর্ঘ ঠিকঠাক না হলে অটোমেটিক্যালি এটা মানে শুনেই বোঝা যাবে যে ঠিকঠাক পড়া হচ্ছে না। সো তাহলে অটোমেটিক্যালি কি, হ্রস্ব দীর্ঘ যদি ঠিকঠাক পড়া হয় তাহলে শুনতে অবশ্যই ভালো লাগবে, তখন মানে কানে লাগবে না, যেটা বাংলাতে বললে বোঝায় আর কি। হ্রস্ব দীর্ঘ যদি ভুলভাল পড়েন তাহলে জিনিসটা কানে লাগবে। দেখুন কিরকম, বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। এক মিনিট। দেখুন,
দেখুন প্রথম যে শব্দটা আছে তিনটেই দীর্ঘ আছে, তাই তো, বেদানাম তিনটেই দীর্ঘ। তারপরে নেক্সট সা দীর্ঘ, ম হ্রস্ব। নেক্সট বেদ দুটোই দীর্ঘ। নেক্সট দন্তস্বয়ময় হ্রস্ব আছে। আচ্ছা, মাঝখানে দেখুন একটা চিহ্ন আছে, তাই না, এস চিহ্ন আছে, তাই তো। হ্যাঁ, মাঝখানে একটা এস চিহ্ন আছে, তাই তো। তো আসলে এই চিহ্নটা কি বলতে পারবেন কেউ? এটা সংস্কৃতটা মানে যদি আমি অপগ্রহ, দেখবো, আচ্ছা অবগ্রহ, ঠিক। লুপ্ত আকার বা অপগ্রহ। হ্যাঁ, লুপ্ত আকার বা অবগ্রহ। আচ্ছা, এটার প্রয়োজনীয়তা কি, মানে এটা কিসের জন্য কেউ বলুন? ওখানে সন্ধি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই অবগ্রহটা বা এই চিহ্নটা লুপ্ত আকারটা তাহলে কার জন্য দেওয়া হচ্ছে? মানে লুপ্ত আকারের চিহ্ন, তাই তো। এই চিহ্নটা হচ্ছে লুপ্ত আকারের চিহ্ন, অর্থাৎ লুপ্ত আকার বলতে আকারটা নেই, তাই তো। আকারটা নেই মানে বর্তমানে নেই, আগে ছিল। তাহলে পূর্বে যে আকারটা ছিল কিন্তু বর্তমানে নেই, তার একটা সাইন হচ্ছে ওটা, এতটুকু বোঝানো। তো আমি আপনাদেরকে প্রথম ক্লাসেই বলেছিলাম সংস্কৃত প্রোনাউন্সিয়েশনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, ঠিক যেমনটা লেখা আছে তেমনটাই উচ্চারণ করা হবে, অর্থাৎ যেমনটা বর্তমানে লেখা আছে তেমনটাই উচ্চারণ করা হবে, তাই তো। তাহলে লুপ্ত অ মিন্স অকারটা পূর্বে ছিল এখন আর নেই, তাহলে তার উচ্চারণ কি হবে না হবে না? স্বাভাবিকভাবেই হবে না, তাই তো। তাহলে হবে না এটা ধরে নিয়েই আমাদেরকে উচ্চারণ করতে হবে। তাহলে যদি আমরা ওখানে কেউ এরকম উচ্চারণ করি সাম বেদ অস্মি, এটি ঠিক না ভুল? ভুল। তাহলে আমাদের কেমন উচ্চারণ করতে হবে? সাম বেদ অস্মি, তাই তো, এইভাবে। তো আচ্ছা, মাইক্রোফোনটা একটু অফ, পারমিতা ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে এটা উচ্চারণ করতে হবে, ওটা নেই মানে ওটার কোনো উচ্চারণ করা যাবে না। আচ্ছা, শ্লোকটা আরেকবার পড়ছি দেখুন। তাহলে দেখুন হ্রস্ব দীর্ঘ সেগুলো ঠিকঠাক করে পড়তে হবে। নেক্সট দে বা না তিনটে দীর্ঘ আছে। নেক্সট মটা হ্রস্ব, স্মিটা হ্রস্ব। নেক্সট বা দীর্ঘ, স ব দুটোই হ্রস্ব। তাহলে কেমন দেখুন, একটু মানে একটু আমার মানে ভালো করে শুনুন একটু কেমন হচ্ছে। দীর্ঘগুলো দীর্ঘ করতে হবে, রহস্যগুলো সময় নেওয়া যাবে না। দেখুন, বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ। আচ্ছা, নেক্সট লাইন দেখুন, ইন্দ্রি দুটোই হ্রস্ব আছে। নেক্সট ইয়া নাম দুটো দীর্ঘ, মন হ্রস্ব। তারপরে নেক্সট আ দীর্ঘ, স্মি হ্রস্ব, ভূতানা তিনটেই দীর্ঘ, মস্মি হ্রস্ব, চে দীর্ঘ, ত হ্রস্ব, না দীর্ঘ। দেখুন, তাহলে সেইভাবে উচ্চারণ করতে হবে। কেউ যদি আমরা এখানে এরকম উচ্চারণ করি ইটা হ্রস্ব আছে, তাহলে ওখানে টানা যাবে না, ইন্দ্রি এরকম বলা যাবে না, একেবারে ওখানে সময় নেওয়া যাবে না। ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। ঠিক আছে, তো এই হ্রস্ব দীর্ঘ ঠিকঠাক খেয়াল করে পড়তে হবে। আমি আরেকবার পড়ছি দেখুন, বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। কেমন? তো এইভাবে হ্রস্ব দীর্ঘ ঠিকঠাক করে পড়তে হবে। তো এই হ্রস্ব দীর্ঘের অভ্যাসের জন্য আমরা এই যে এক্সাম্পল শ্লোক যেগুলো এখানে আছে সেগুলো আমরা পড়তে পারি, এগুলো অভ্যাস করতে পারি আমরা। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা যে থিওরিগুলো দেখেছি, প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট একটা করে থিওরি দেখেছি, নাম্বার 1 নাম্বার 2 এইভাবে। ঠিক প্রত্যেকটার অভ্যাসের জন্য এরকম আমাদের মানে কিছু
অভ্যাস করতে হবে, তার জন্য কিছু এক্সাম্পল শ্লোক এরকমভাবে আছে, প্রত্যেকটার জন্যই আছে। তো সেই শ্লোকগুলো আমরা প্রাথমিকভাবে অভ্যাস করব, প্রত্যেকটা থিওরির সাথে এটা প্র্যাকটিক্যাল। তো এইভাবে আমাদের অভ্যাস। আচ্ছা ঠিক আছে, তো আমি একটা হ্রস্ব দীর্ঘের এক্সাম্পল দিলাম, এবার আরো কিছু থিওরি জানতে হবে। বিগত ক্লাসে আমরা কি কি দেখেছিলাম, কটা পয়েন্ট কেউ একজন বলুন। স্যার 3টে পয়েন্ট ছিল, 3টে সমস্যা ছিল। প্রথমটা হচ্ছে অকার নিয়ে ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। প্রথম ছিল অকার নিয়ে, দ্বিতীয়টা ছিল হ্রস্ব দীর্ঘ, এটা নিয়েছিল, আর তৃতীয়টা ছিল ওই কিছু মানে পার্টিকুলার কিছু ব্যঞ্জন বর্ণ উচ্চারণ। মানে ওটা আমরা আসলে কি অভ্যাস করতে চাইছিলাম, যে বর্ণের উচ্চারণ স্থান যেটি, অর্থাৎ যে বর্ণের জন্য যে উচ্চারণ স্থানটি নির্দিষ্ট আছে সেই উচ্চারণ স্থান দিয়েই যেন ওই বর্ণগুলো উচ্চারিত হয়, আমাদেরকে ওটাই রপ্ত করতে হবে। এতদিন আমরা সেই বর্ণগুলোকে সেই উচ্চারণ স্থান দিয়ে উচ্চারণ করতাম না, এখন আমাদেরকে যে বর্ণের জন্য যে উচ্চারণ স্থান সেই উচ্চারণ স্থান দিয়েই উচ্চারণ করাটা রপ্ত করতে হবে। ঠিক আছে, তো আমাদের বিগত ক্লাসে এই 3টি বিষয় ছিল। আচ্ছা, এরপরে আরো কিছু থিওরি, যেমন প্রথমটা এখানে যেটা আছে দেখুন, অল্প প্রাণ আর মহাপ্রাণ, তাই তো? এই অল্প প্রাণ মহাপ্রাণ এই শব্দ দিয়ে বোঝা যাচ্ছে আসলে কি বলা যাচ্ছে, মানে কি এখানে বলতে চাওয়া হচ্ছে। অল্প প্রাণ বলতে যেখানে আমাদের প্রাণটা কম লাগে, আর মহাপ্রাণ বলতে প্রাণ বেশি লাগে। প্রাণ মানে আসলে এখানে কি, প্রাণ মানে আমাদের এই শক্তি। দেখবেন কিছু বর্ণ উচ্চারণ করতে আমাদের মনে হয় যেন শক্তি বেশি লাগছে, কিছু বর্ণ উচ্চারণ করতে শক্তি কম লাগছে। তাহলে সেই হিসাবে এগুলো যেগুলোর ক্ষেত্রে, যে বর্ণগুলোর ক্ষেত্রে উচ্চারণ করতে একটু শক্তি কম লাগে সেটা হচ্ছে অল্প প্রাণ, সেগুলো অল্প প্রাণ বর্ণ। যেগুলির ক্ষেত্রে আমাদের উচ্চারণ করতে প্রাণ অর্থাৎ শক্তিটা বেশি লাগে সেগুলি মহাপ্রাণ বর্ণ। আপনারা নিজেরাই একটু দেখুন, যে কোনো বর্গের দেখুন ক, খ, গ, ঘ, ঙ, এই 5টা বর্ণের মধ্যে দেখুন মানে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলো উচ্চারণ করতে আমাদের একটু মনে হচ্ছে যে শক্তি বেশি লাগছে, মানে আমাদের একটু মানে প্রেশারটা বেশি দিতে হচ্ছে। ক, খ, গ, ঘ, ঙ। তো এর থেকে কি বুঝতে পারি আমরা, বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ, এই প্রত্যেকটা বর্গের এই 2টি করে বর্ণ, দ্বিতীয় এবং চতুর্থ, এগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ। এর বাইরে যেগুলো উষ্ম বর্ণ যেগুলো আছে, 3টে সকার এবং হ, এইগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ। এর অতিরিক্ত যা বর্ণ আছে সেগুলো সব অল্প প্রাণ। দেখুন নিজেরা একটু উচ্চারণ করে দেখুন, ক, খ, গ, ঘ, ঙ, এই 5টির মধ্যে খ এবং ঘ, দ্বিতীয় এবং চতুর্থ, এইটাতে আপনাদের কোনো রকম কি বলবো চিন্তা ছাড়াই মানে নিজেরাই বুঝতে পারছেন যে একটু যেন শক্তি বেশি লাগছে, একটু প্রেশারটা বেশি লাগছে। তো তাই জন্য দ্বিতীয় এবং চতুর্থ এবং 3টি সকার এবং হ, দেখুন এই 3টে সকার এবং হয়ের ক্ষেত্রেও তাই, স, 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 হ, এগুলো একটু বেশি শক্তি লাগে। এইগুলো হচ্ছে ওই জন্য মহাপ্রাণ বর্ণ। এর বাইরে যেগুলো আছে সেগুলো অল্প প্রাণ বর্ণ। কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বিষয় আজকে। এখানে কি মানে কারোর মানে অস্পষ্টতা কিছু আছে? এখানে বিষয়টি খুবই স্পষ্ট, তাহলে অস্পষ্ট কোনো অস্পষ্টতা নেই এখানে। আচ্ছা, তাহলে সেকেন্ড পয়েন্ট কি আছে, জিহ্বামূলীয় এবং উপধ্মানীয়, তাই তো? জিহ্বামূলীয় এবং উপধ্মানীয়। আচ্ছা, ওটাতে আমরা পরে আসছি, আগে আমরা 3 নম্বরটাতে যাব, বিসর্গ। আচ্ছা, আমাদের সংস্কৃতে বিসর্গের উচ্চারণটা কেমন হয় এই বিষয়ে একটু বলার আছে। আচ্ছা, আপনারা যারা মোটামুটি একটু সংস্কৃতের সাথে যুক্ত বা ছোটবেলায় যারা একটু মানে শুনেছেন, এখনো পর্যন্ত শ্রোতা হিসেবে কোথাও কোথাও শুনেছেন, আপনারা বিসর্গের উচ্চারণটা কেমন শুনে অভ্যস্ত, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে? হ
হয়ের মতো স্যার। না, পশ্চিমবঙ্গে কিন্তু হয়ের মতো করা হয় না। পশ্চিমবঙ্গে দেখবেন একটা মানে আমাদের শরীরের সমস্ত প্রাণ নিঃশ্বাস ত্যাগ করে দিয়ে করা হয় একটা মানে রাম এইভাবে, মানে এটাই আমরা বেশি শুনে অভ্যস্ত বাইরে। পশ্চিমবঙ্গ মোটামুটি এটাই মোটামুটি বেশি চলে, তাই না? রাম রামৌ রামা, মানে একটা বিসর্গের জায়গায় একটা বেশি করে জাস্ট একটা কি বলবো মানে সমস্ত শক্তি ক্ষয় করে দেওয়া, রাম রামা এরকম। তাহলে এটা দেখো, এটা মানে আমাদের পশ্চিমবঙ্গে এরকম হয়, বেশিরভাগ জায়গাতে এরকমই হয়, কিন্তু এটা শ্রুতিমধুর না। শ্রুতিমধুর না মানে শুনতে ভালো লাগে না এটা। তো সাউথের দিকে বলুন বা এমনি মানে শ্রুতিমধুর কোনটা হয়, যদি আমরা বিসর্গের উচ্চারণটা হকারের মতো করে থাকি তবেই, ঠিক আছে? হকারের মতো তাহলে আমরা বিসর্গের উচ্চারণটা করব। এবার এখানেও কিছু কিছু জিনিস খেয়াল করতে হবে, সেগুলো এখানে লেখা আছে, মানে অত্যন্ত বিস্তৃতভাবে লেখা আছে, ঠিক আছে? ওগুলো আমরা দেখব। আচ্ছা, কেউ একজন পড়ুন এটা। কে পড়বেন? আমি করব। আচ্ছা, হ্যাঁ ম্যাডাম পড়ুন। বিসর্গ। বিসর্গের উচ্চারণ হকারের মতো হবে। যেমন রামহ, এখানে উচ্চারণটি হবে রামহ। অর্থাৎ যে স্বরবর্ণের পরে বিসর্গ থাকবে, বিসর্গের স্থানে হকার বসিয়ে হকারের পরে সেই বর্ণটি যুক্ত করে উচ্চারণ করতে হবে। যেমন রামা, এখানে অকারের পরে বিসর্গ আছে, তাই হকারের সাথে অকার যুক্ত হয়ে রামহ এরকম উচ্চারণ হবে। হরি, এখানে ইকারের পরে বিসর্গ আছে, তাই হকারের সাথে ইকার যুক্ত হয়ে হরিহি এরকম উচ্চারণ হবে। আচ্ছা, বিষয়টি বোঝা গেছে। দেখুন, আসলে মানে যেখানে বিসর্গ আছে এরকম কোনো মানে সিচুয়েশন সম্ভব কি যে বিসর্গ আছে একেবারে ডাইরেক্ট ব্যঞ্জন বর্ণের পরেই বিসর্গ আছে, এরকম কোনো সিচুয়েশন সম্ভব? না, সম্ভব না। সম্ভব না। তাহলে বিসর্গ সর্বদাই কোনো না কোনো স্বরবর্ণের পরেই আসবে, এই বিষয়টি নিশ্চিত। তো সেখানে আমরা বিসর্গের উচ্চারণটা কেমন করব বলছি, হকারের মতো করব। অর্থাৎ বিসর্গের জায়গায় আমরা হকার বসাবো, এতটুকুই। আচ্ছা, বিসর্গের জায়গায় যখন হকার বসাবো, হকারের পরেও তো আমাদের কোনো না কোনো একটা স্বরবর্ণ বসাতে হবে, কেননা হকারটা ব্যঞ্জন বর্ণ। তাহলে বিসর্গের জায়গায় যখন আমরা হকার বসালাম, তাহলে হকারটি একটি ব্যঞ্জন বর্ণ। আমরা প্রত্যেকেই জানি যে কেবল ব্যঞ্জন বর্ণের উচ্চারণ সম্ভব না, অর্থাৎ স্বরবর্ণ যুক্ত করেই ব্যঞ্জন বর্ণের উচ্চারণ করা সম্ভব। তো সেই অনুযায়ী বিসর্গের জায়গায় যখন আমরা হকার বসাচ্ছি, হকারটিও ব্যঞ্জন বর্ণ, তাহলে সেই ব্যঞ্জন বর্ণটি উচ্চারণ করার জন্য আমাদের সেই হয়ের পরে কোনো না কোনো স্বরবর্ণের সাহায্য নিতেই হবে। তাহলে হকারের পরে আমরা কোন স্বরবর্ণটি যুক্ত করব, এই হচ্ছে প্রশ্ন। তো সেখানে আমাদের উত্তর কি হবে, যে স্বরবর্ণের পরে বিসর্গটি এসছে, বিসর্গের জায়গায় আমরা হকার বসিয়ে হকারের সাথে আমরা ঠিক বিসর্গের পূর্বে যে স্বরবর্ণ ছিল সেই স্বরবর্ণটিই যুক্ত করে উচ্চারণ করব। দেখুন এখানে রামহ, এখানে কোন স্বরবর্ণের পরে বিসর্গ এসছে, অকারের পরে এসছে, র আ ম অ, নেক্সট বিসর্গ। তাহলে অকারের পরে বিসর্গটি এসছে, তাই জন্য বিসর্গের জায়গায় আমরা হকার বসালাম। হকার বসিয়ে হকারের পরে কোন স্বরবর্ণ যুক্ত করব, ঠিক বিসর্গের আগে যে স্বরবর্ণ আছে সেটি। কোনটি আছে? অকার আছে। তাহলে অকারটি যুক্ত করে উচ্চারণ করলে কি হবে, রাম হ, র আ ম অ হ অ, এইরকম। যখন ইকার থাকবে তখন তাহলে কি হবে, একই রকম ভাবে। তখন প্রোনাউন্সিয়েশন কেমন হবে, হরি। এখানে হ্রস্ব ইকারের পরে বিসর্গ এসছে, তাহলে উচ্চারণটা কেমন হবে,
হকারের পরে আমরা ইকারকে নিয়ে উচ্চারণ করব হি, হরি হি। ঠিক যখনই উকার আসবে, যেমন সাধু শব্দে সাধু তারপরে বিসর্গ আছে, উকারের পরে বিসর্গ আসছে, তাহলে উচ্চারণটা কেমন হবে? সাধু হু, তাই তো? এরকম হবে। বিষয়টি বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বোঝা ধরুন গেছে। এরকম কোনো জায়গা আসছে, একারের পরে আসছে যখন বিসর্গ, একই রকম ভাবে রিকারের পরে যখন আসবে একই রকম নিয়ম চলবে। একারের পরে যখন আসবে তখনও তাই। ধরুন এরকম আছে যে কয়েকার তারপরে বিসর্গ আছে, তাহলে প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে? কে হে, তাই তো? কে হে, এরকম হবে। এইবারে হচ্ছে সমস্যা কোথায় হবে? সমস্যা হচ্ছে আমাদের ওকারের ক্ষেত্রেও সমস্যা হবে না। ধরুন গো শব্দের ক্ষেত্রে ওকারের পরে বিসর্গ এসছে, গো নেক্সট বিসর্গ, তাহলে উচ্চারণটা কেমন হবে? গো হো। বিসর্গের জায়গায় হকার বসালাম, হকারের পরে বিসর্গের আগের যে স্বরবর্ণ ওকার সেটি বসিয়ে গো হো, এরকম আমরা প্রোনাউন্সিয়েশনটা করলাম। ব্যতিক্রম একটু আছে কোথায়? ব্যতিক্রম একটু হবে হচ্ছে আমাদের ঐকার এবং ঔকারের ক্ষেত্রে ব্যতিক্রম একটু হবে। ধরুন একটা শব্দ আছে এরকম কয় ঐকার বিসর্গ, ঠিক আছে? বা আমরা যেমন ওই রাম শব্দের তৃতীয়ার বহুবচনে বা নর শব্দের তৃতীয়ার বহুবচনে কি পাই? নরৈহি, এরকম রূপ পাই, তাই তো? ন র ঐকার বিসর্গ। আচ্ছা, এখানে আমরা কিরকম ভাবে উচ্চারণটা করব? যদি আমরা ওই সাধারণ নিয়মে ফিরে যাই তাহলে আমাদের কেমন হওয়ার কথা? বিসর্গের জায়গায় হ, আর বিসর্গের পূর্বের স্বরবর্ণ কি আছে? ঐকার, তাহলে হকারের পরে ঐকার বসালে কেমন হবে? নরই হই, এরকম প্রোনাউন্সিয়েশনটা হওয়ার কথা, তাই তো? কিন্তু আপনাদের আমি বলেই রেখেছি যে ঐকার এবং ঔকার এই দুটি বর্ণের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে জিনিসটা। বাকি বর্ণগুলোর ক্ষেত্রে যে নিয়মটা আমরা অনুসরণ করছি, যে বিসর্গের আগে যে স্বরবর্ণ থাকবে বিসর্গের জায়গায় হকার বসিয়ে বিসর্গের ঠিক পূর্বের যে স্বরবর্ণ সেটিকেই যোগ করে উচ্চারণটা করতে হবে, এটি সাধারণ নিয়ম। কিন্তু ঐকার এবং ঔকার এই দুটি বর্ণের ক্ষেত্রে ব্যতিক্রম। ঐকারের ক্ষেত্রে কি হবে? ঐকারের ক্ষেত্রে ইকার উচ্চারিত হবে, ঠিক আছে? বিসর্গের পরে বিসর্গের জায়গায় হকার বসিয়ে আমরা হ্রস্ব ইকার যুক্ত করব, তাহলে উচ্চারণটা কেমন হবে? নরই হি, নরই হি। যেমন বলছিলাম হরি হি, সেরকমই নরই হি, এরকম। ঠিক একই রকম ভাবে আপনারা বুঝে নিতেই পারছেন ঔকারের ক্ষেত্রে কি হবে। ঐকারের ক্ষেত্রে যদি হ্রস্ব ইকার হয় তাহলে ঔকারের ক্ষেত্রে কি হবে? স্বাভাবিকভাবেই উকার, হ্রস্ব উকার, তাই না? তাহলে ধরুন গ ঔকার বিসর্গ আছে, তাহলে কেমন উচ্চারণটা হবে? গৌহু, গৌহু। এই বিষয়টি ক্লিয়ার হয়েছে? সাধারণ নিয়ম এটি, সাধারণ নিয়ম যা বলা হয়েছে সেটা থাকছে, ব্যতিক্রম শুধুমাত্র ঐকার এবং ঔকারের ক্ষেত্রে ব্যতিক্রম। ঐকারের ক্ষেত্রে হকারের পরে হ্রস্ব ইকার যুক্ত হবে, নরৈহি। ঔকারের ক্ষেত্রে হকারের পরে হ্রস্ব উকার যুক্ত হবে, গৌহু। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ। আচ্ছা, যদি আপনাদের একটু মনে না থাকে বিষয়টি, আপনারা ওই ঐকার এবং ঔকার এই দুটির ক্ষেত্রে একটু নোট করে নিন, তাহলে মনে থাকবে। ঐকার এবং ঔকারের ক্ষেত্রে আমরা কি করছি? ইকার এবং উকার যুক্ত করছি। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে এত বিষয়ে দেখলাম আমরা, হকারের যে বিসর্গের যে উচ্চারণের বিষয়ে এতক্ষণ আমরা যে যতটুকু দেখলাম, এই বিষয়টুকু কোথায়? এই বিষয়টুকু হচ্ছে যখন আমরা বিসর্গের উচ্চারণটা কোনো রকম সন্ধি ছাড়াই করছি,
ঠিক আছে? তাহলে এই যে বিসর্গের উচ্চারণটি হকারের মতো হবে, হকারের পরে কোন স্বরবর্ণ যুক্ত করে উচ্চারণ করতে হবে, এই যে পুরো বিষয়টি শুধুমাত্র মানে সন্ধি ছাড়া যে বিসর্গ তার ক্ষেত্রে। মানে আমরা জানি তো যে সন্ধি হয়, মানে যেমন স্বরসন্ধি হয়, ব্যঞ্জন সন্ধি হয়, সেরকমই বিসর্গ সন্ধিও হয়। তাহলে বিসর্গের ক্ষেত্রে সন্ধি না হলে এই রকম উচ্চারণটি আমরা অনুসরণ করে চলব। মানে এই হকারের মতো যে উচ্চারণের ব্যাপারটা, সেটা যদি বিসর্গের সন্ধি না করা হয় তবেই এই মানে এই রকম উচ্চারণের প্রক্রিয়াটি অনুসরণ করা হয়। কিন্তু যখনই সন্ধির ব্যাপার চলে আসবে তখন আস্তে আস্তে বিসর্গের পরিবর্তন ঘটতে থাকবে। তখন কিন্তু বিসর্গের প্রোনাউন্সিয়েশনটার পূর্বের মতো থাকবে না, মানে হকারের মতো যে ব্যাপারটা সেটা থাকবে না। হকারের মতো যে উচ্চারণের বিষয়টি সেটা শুধুমাত্র সন্ধি ছাড়া যে বিসর্গ তার ক্ষেত্রে। সন্ধির ক্ষেত্রে যে বিসর্গ আসবে সেখানে নিয়মগুলো পাল্টাতে থাকবে, সেখানে কিন্তু আর হকারের মতো করে করলে হবে না। বিষয়টি বোঝা গেছে? তাহলে এরপরে আমরা বিসর্গের যে উচ্চারণগুলো দেখবো সেগুলো কার ক্ষেত্রে, সন্ধি মানে করলে যে বিসর্গের উচ্চারণ হয় সেগুলো আমরা দেখবো এবারে। এতক্ষণ আমরা যা দেখলাম বিসর্গের উচ্চারণটি হকারের মতো হয়, সেটি সন্ধি ছাড়া যে বিসর্গ তার ক্ষেত্রে। এরপর আমরা দেখব সন্ধি হলে পরে বিসর্গের উচ্চারণ কেমন হয়, সেইগুলো আমরা দেখবো এবারে। আচ্ছা, এতক্ষণ যা কিছু হয়েছে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন নেই? স্যার আমার একটা কোয়েরি ছিল। ওই আচ্ছা বলুন। আপনি যেটা বললেন যে বিসর্গ মানে সন্ধি ছাড়া বিসর্গ, এবং পরে আমরা হোকার বা হকার বলছি এবং সাথে সামনের যে বর্ণটি আছে সেটি উচ্চারণ করব। এটি সংস্কৃত কিরকম শ্লোকে এটা ইমপ্লিমেন্ট হবে আর কি? হ্যাঁ, শ্লোক আমি দেখাচ্ছি, এই জন্য শ্লোকটা আমি দেখাবো বলেই দেখুন এইখানে দেখুন কিছু শ্লোক আছে যেখানে বিসর্গ কিছু আছে। সন্ধি করলে একরকম হবে, সন্ধি না করলে আরেক রকম হবে। আপাতত আমি সন্ধির বিষয়টা যেহেতু আমরা দেখিনি, তাই জন্য সন্ধির বিষয়টি ছেড়েই আমরা শুধুমাত্র যে নিয়মটি দেখেছি সন্ধি ছাড়া বিসর্গের উচ্চারণটা কেমন হয় সেরকমটাই দেখানো হচ্ছে। এখানে দেখুন প্রথমে বিসর্গ কোথায় আছে, প্রথম শ্লোকে বাস ও বাহা এখানে আছে, তাই না? ওখানে বিসর্গ একটা আছে, তাহলে ওটার কেমন উচ্চারণ হবে? বাসবহ, এরকম। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবহ। দেখুন বাসবহ। আচ্ছা, পরবর্তী শ্লোকে সহস্রশঃ, দেখুন পশ্যমে পার্থরূপাণি শতশোত্থ সহস্রশঃ। আচ্ছা, তারপরে শ্লোকে দেখুন প্রথম লাইনে অগ্রণীর গ্রামানিশ। আচ্ছা, ওখানে সন্ধি হবে, পরে সকার আছে, সন্ধি না করে বললে কেমন হবে? অগ্রণীর গ্রামাণিহি, এরকম। ঠিক আছে, অগ্রণীর গ্রামাণিহি। তো এইরকম ভাবে বিসর্গের উচ্চারণগুলো করা হবে। দেখুন আমি আরেকটা শ্লোক এখানে আছে, কা কহ কৃষ্ণ শ্লোকটি দেখা যাচ্ছে। দেখুন ওটা যদি আমরা প্রত্যেকটা বিসর্গ করে মানে সন্ধি না করে উচ্চারণ করি কেমন হবে? কা কহ কৃষ্ণঃ পিকঃ কৃষ্ণঃ কো ভেদঃ পিককাকয়োঃ পিককাকয়োঃ। ঠিক আছে, তাহলে বিসর্গের উচ্চারণটি কেমন হকারের মতো হবে সন্ধি না করে করলে। সন্ধি যখন আমরা মানে সন্ধির প্রসঙ্গ যখন থাকবে না বিসর্গের ক্ষেত্রে, তখন বিসর্গের যে প্রোনাউন্সিয়েশন সেটি এরকম হবে। এবার সন্ধি করলে কেমন হবে সেটা আমরা দেখব।
দেখুন, তার আগে একটু মনে রাখা দরকার। আচ্ছা, সন্ধি, আচ্ছা এটা প্রত্যেকে একটু খেয়াল করবেন। সন্ধি কি সব জায়গাতেই করা যায়? সন্ধি সব জায়গাতে করা যায় না। আসলে সন্ধি বলতে কি? আচ্ছা, কেউ বলতে পারবেন মানে সন্ধি জিনিসটা কোথায় করা যায়? এই বিষয়ে কারো কোনো ধারণা আছে? আচ্ছা, দেখুন, সন্ধি বিষয়টি আমরা, সন্ধি বলতে আসলে কি, সন্ধি কাদের মধ্যে হয়? সর্বদাই দুটি বর্ণের মধ্যে সন্ধি হয়, তাই তো? দুটি বর্ণের মধ্যেই সন্ধিটা হয়। এইবারে যখন দুটি বর্ণের মধ্যে সন্ধি হয়, সন্ধি মানে কি? মিলন। তাহলে দুটি বর্ণের মিলন হচ্ছে সন্ধি। দুটি বর্ণের মিলন হতে গেলে দুটো বর্ণকে একসাথে থাকতে হবে, তাই না? সন্ধি বা মিলন হতে গেলে দুটো বর্ণকে একসাথে থাকতে হবে, তবেই তো সন্ধিটা হবে। এবারে এই যে একসাথে থাকার ব্যাপারটি, দুটি বর্ণের একসাথে থাকার ব্যাপারটি কিভাবে হতে পারে? আপনারা বলবেন যে একসাথে পাশাপাশি লেখা আছে, ওটাই পাশাপাশি থাকা। ব্যাপারটা সেরকম না। একসাথে যদি যে দুটি বর্ণের মধ্যে সন্ধির একটা হওয়ার সুযোগ আছে, সেই দুটি বর্ণ একসাথে থাকা বলতে এরকমটা না যে দুটি বর্ণ পাশাপাশি লেখা আছে ওটাই একসাথে থাকা, সেরকমটা না। আমাদের এই একসাথে থাকার ব্যাপারটা কিসের উপর ডিপেন্ড করবে? আমাদের ক্ষেত্রে হচ্ছে উচ্চারণের উপর। আমাদের যদি যে দুটি বর্ণের মধ্যে সন্ধি হচ্ছে, অর্থাৎ পূর্ববর্তী বর্ণ এবং পরবর্তী বর্ণ, সেই দুটি বর্ণ যদি আমাদের একসাথে উচ্চারণের মধ্যে আসে তবেই, মানে এই একসাথে থাকা বলতে একসাথে উচ্চারণে থাকতে হবে, ঠিক আছে? এতটুকুই। সন্ধি ব্যাপারটা আমরা বুঝবো কখন যে সন্ধি এখানে আছে না নেই, বা সন্ধি এখানে হবে কি হবে না? যদি যে দুটি বর্ণের মধ্যে সন্ধি হচ্ছে, অর্থাৎ পূর্ববর্তী বর্ণ এবং পরবর্তী বর্ণ, এই দুটি বর্ণ যদি আমাদের একসাথে উচ্চারণের মধ্যে পড়ে তবেই সন্ধিটা হবে। অর্থাৎ অ্যাট এ টাইম উচ্চারণের অন্তর্গত যদি হয় দুটি বর্ণ, পূর্ববর্তী বর্ণ এবং পরবর্তী বর্ণ, সেক্ষেত্রে সন্ধি হবে। আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাবো, ঠিক আছে? আগে আমরা বিসর্গের সন্ধির ক্ষেত্রে কেমন উচ্চারণ হবে সেই নিয়মটা আমরা দেখি, দু একটা নিয়ম দেখি আগে, তারপরে আমি শ্লোকের ক্ষেত্রে দেখাবো সেটা। আচ্ছা, পরবর্তী অংশটি পড়ুন যিনি পড়ছিলেন। এখানে উষ্মবর্ণগুলির ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম রয়েছে। বিসর্গের পরে যদি তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এই তিনটি বর্ণের কোনো একটি থাকে, তাহলে বিসর্গটি হকারের মতো উচ্চারিত না হয়ে সেই উষ্মবর্ণের মতো উচ্চারিত হবে। যেমন রাম স্বপ্নতি, এখানে বিসর্গটি সকারের রূপ ধারণ করবে, ফলে রামস স্বপ্নতি এরকম উচ্চারণ হবে। আচ্ছা, দেখুন, তাহলে বিষয়টি বোঝা গেছে যে উষ্মবর্ণগুলির মধ্যে তিনটি বর্ণ কি কি? তালব্যস্য, মূর্ধন্যস্য এবং দন্তস্য। বিসর্গের পরে যদি এই তিনটি বর্ণ থাকে, তাহলে কি বিসর্গের সাথে এই তিনটি বর্ণের যে বর্ণ থাকবে তাদের মধ্যে সন্ধি হবে। সন্ধি হলে পরিবর্তনটা কি হবে? বিসর্গের জায়গায় পরবর্তী বর্ণটি বসে যাবে, অর্থাৎ বিসর্গটি পরবর্তী বর্ণে কনভার্ট হয়ে যাবে। যেমন রামহ শক্নতি, এখানে বিসর্গের পরে তালব্যস্য আছে, তাহলে এই নিয়ম অনুসারে কি হবে? বিসর্গটি তালব্যস্য হয়ে যাবে। প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে? রামস শক্নতি, এরকম। আচ্ছা, এই বিষয়টি কখন? সন্ধির ক্ষেত্রে। যখন সন্ধি হবে তখন। হকারের মতো উচ্চারণ হওয়ার বিষয়টা কখন? সন্ধি ছাড়া। আর সন্ধি হলে পরে এরকম। এখন আমি যদি সন্ধি না করি, ধরুন এই যে অংশটা আছে রামহ শক্নতি, আমি আপনাদেরকে একটা কথা বলেছি, সন্ধি বলতে কি? সন্ধি বলতে পূর্ববর্তী বর্ণ এবং পরবর্তী বর্ণ, যে দুটি বর্ণের মধ্যে সন্ধিটা হবে তাদের উচ্চারণটা যদি অ্যাট এ টাইম হয়, অর্থাৎ আমাদের
একসাথে উচ্চারণের মধ্যে অন্তর্গত হয় দুটি বর্ণ, পূর্ববর্তী এবং পরবর্তী বর্ণ, তবেই কিন্তু সন্ধিটা হবে। এখন যদি আমি রামহ এটাকে আলাদা উচ্চারণ করি, মানে এটা বলে থেমে গেলাম, তারপরে বললাম শগ্নতি, তাহলে কি আমাদের যে দুটি বর্ণের মধ্যে সন্ধি হওয়ার অবসরটি রয়েছে, অর্থাৎ বিসর্গ এবং তালব্য স, এই দুটি বর্ণ কি এট এ টাইম উচ্চারিত হচ্ছে? হচ্ছে না। দেখুন, আমি যদি এরকম বলি রামহ শক্নোতি, তাহলে আমার একবারের উচ্চারণের মধ্যে বিসর্গ এবং সকার ইনক্লুড হচ্ছে কি? হচ্ছে না। তাহলে সন্ধি হবে না। সন্ধিটা কখন হবে? যখন বক্তার ইচ্ছা হবে যে আমি এই দুটোকে একসাথে বলবো, মানে আমি মাঝখানে থামবো না। রাম একসাথে বলা মানেই সন্ধি করেই বলতে হবে। তখন বক্তা যদি চান আমি আলাদা করে বলবো, তখন সন্ধি করার প্রয়োজন নেই। বক্তা যদি চান আমি একসাথে বলবো, তখন কিন্তু সন্ধি করেই বলতে হবে। বক্তা যদি এরকম বলেন রামহ শগ্নতি, এটি কিন্তু ভুল উচ্চারণ, কারণ একসাথে উচ্চারণ করছেন অথচ সন্ধি করছেন না। একসাথে উচ্চারণ করলে সন্ধি করেই করতে হবে উচ্চারণটা। তখন উচ্চারণটা কেমন হবে? রামশ শক্নোতি, এরকম। আর যদি আমি একসাথে উচ্চারণ করতে বক্তা চাইছেন না, মাঝখানে উনি থামছেন, অর্থাৎ বিসর্গ এবং তালব্য স যাদের মধ্যে সন্ধি হবে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। সন্ধি মানে মিলন, একসাথে থাকলে তবে সন্ধি, বিচ্ছেদ করে দিলে তো তখন আর সন্ধি হবে না। রামহ শক্নোতি, এখানে বিসর্গ আর তালব্য স দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, সন্ধি নেই কিন্তু আর। তাই জন্য এখন আর বলার দরকার নেই যে রামস এরকম বলে দিলাম, তারপরে থেমে শগ্নোতি, এটি ভুল, এটি করা যাবে না। আলাদা করে বললে রামহ শগ্নোতি, একসাথে বললে রামস শগ্নোতি, এরকম। বিষয়টি কি ক্লিয়ার হয়েছে? আমরা শ্লোকেও দেখবো এক্সাম্পল। যদি কারো কোনো ডাউট থাকে বলবেন। আচ্ছা, কারো কোনো ডাউট নেই তাহলে বেশ, আমরা এবার শ্লোকে দেখি একটু। আচ্ছা দেখুন, এখানে শুরুতেই দেখুন এই যে শ্লোকটা আছে, 4 নম্বর যে শ্লোকটা আছে, দেখুন লোকাধ্যক্ষঃ সুরাধ্যক্ষ, এরকম আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নেওয়া যাক। এই যে শ্লোকগুলো এখানে আছে এবং শ্রীমদ্ ভগবদ গীতার বেশিরভাগ শ্লোক অনুষ্টুপ ছন্দেই লেখা। ঠিক আছে, অনুষ্টুপ ছন্দে সামান্য পরিচয় কি না, অনুষ্টুপ ছন্দে মোট অক্ষর সংখ্যা কতগুলি হয় জানেন? 32, তাই তো? 32টি অক্ষর সংখ্যা হয় মোট। 8 করে ভাঙে। হ্যাঁ, 8 করে 32টি হয়। আচ্ছা, এই আমরা 8 করে কেন বলছি? 8 মিনস 8 ইন্টু 4, তাই তো? তাহলে এই যে 4টে অংশে ভাগ করছি, মানে এক একটা শ্লোককে আমরা কটা অংশে ভাগ করি? 4টি অংশে ভাগ করি, তাই তো? এক একটি অংশকে আমরা কি বলি? এক একটি অংশকে আমরা এক একটি পাদ বলি আমরা। তাহলে এটা একটা মানে পারিভাষিক শব্দ, অর্থাৎ টেকনিক্যাল টার্ম একটা। এটা পাদ, এটি হচ্ছে একটা মানে এই ছন্দের ক্ষেত্রে বা শ্লোকের ক্ষেত্রে একটা টেকনিক্যাল টার্ম। এটা কি না, প্রত্যেকটি শ্লোককে, যে কোনো শ্লোককেই 4টি অংশে ভাগ করা যায়। এক একটি অংশকে কি নামে ডাকা হয়? পাদ। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই অনুষ্টুপ ছন্দে যদি মোট অক্ষর সংখ্যা 32 হয়, তাহলে ওটিকে আমরা মানে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, অর্থাৎ 4টি অংশে ভাগ করি, তাহলে আমাদের এক একটি অংশে কতগুলি অক্ষর সংখ্যা দাঁড়াবে? 8টি করে, তাই তো? 4, 32কে মানে 4 দিয়ে ভাগ করলে 8। তাহলে আমরা এক একটি পাদে অক্ষর সংখ্যা কতগুলি? 8টি করে, তাই তো? এতটুকু ক্লিয়ার?
হ্যাঁ স্যার। হুম, তাহলে এক একটি পাদে হচ্ছে অক্ষর সংখ্যা 8টি করে। এইবারে অনুষ্টুপ ছন্দের ক্ষেত্রে আমরা যে শ্লোক যা শ্লোক পড়ব, আমাদের একবারের তাহলে একটা শ্লোককে আমরা কটি অংশে ভাগ করছি? 4টি অংশে ভাগ করছি। তাহলে ওই এক একটি অংশ অর্থাৎ এক একটি পাদই হচ্ছে আমাদের একবারের উচ্চারণের বিষয়। তাহলে আমরা বিষয় বলতে আমরা এভাবেই শিখবো, ঠিক আছে? এটাকে এরকম নয় যে এটাই নিয়ম। আমরা দুটো পাদকে একসাথে বলতে পারি, পুরো শ্লোকটাকেও 32টি অক্ষর একসাথে বলতে পারি, কিন্তু আমরা প্রাথমিকভাবে কি করব, এভাবেই শিখব, অর্থাৎ এক একটা অংশকে আমরা একবারে বলব। কেমন? অর্থাৎ একটি করে পাদ হচ্ছে আমাদের একবারের উচ্চারণের মধ্যে পড়বে। তাহলে তার অর্থ কি দাঁড়াচ্ছে? প্রথম পাদ, তারপরে প্রথম পাদ থেকে দ্বিতীয় পাদ বিচ্ছিন্ন, একই রকম ভাবে দ্বিতীয় পাদ থেকে তৃতীয় পাদ বিচ্ছিন্ন, তৃতীয় পাদ থেকে চতুর্থ পাদ বিচ্ছিন্ন। কেমন? এই বিষয়টি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তাহলে এইবারে এই যেটা বললাম সন্ধির ব্যাপারটা কিন্তু এটার উপর দাঁড়িয়ে আছে। তাহলে এই যে আমরা সন্ধির ক্ষেত্রে বিষয়গুলোর উচ্চারণটা এমন হবে, এই নিয়মটি আমরা কখন অনুসরণ করব? যখন সন্ধি হবে তখন। সন্ধি বলতে আপনাদেরকে কি বলা হয়েছে? একবারের উচ্চারণের মধ্যে যদি ইনক্লুড থাকে, আমাদের যে দুটো অক্ষরের মধ্যে সন্ধি হওয়ার কথা, সেই দুটি অক্ষর যদি আমাদের একবারের উচ্চারণের মধ্যে ইনক্লুড থাকে, তাহলে সন্ধিটা হবে। তাহলে একবারের আচ্ছা, আমরা এক্সাম্পল দেখাই, তাহলে আরো সুবিধা হবে। দেখুন, এই যে এক্সাম্পল আছে, ধরুন কি বলা হয়েছে আমাদের, এই যে শ্লোকটা আছে, শ্রীদাহ শ্রীশাহ শ্রীনিবাসঃ শ্রীনিধিঃ শ্রীবিভাবনঃ। এই অংশে দেখুন, এখানে আমাদের এই যে শ্লোকটাকে যদি আমরা 4টে অংশে ভাগ করি, তাহলে প্রথম অংশ বা প্রথম পাদ কতটুকু? দেখুন, 8টি অক্ষর শেষ হচ্ছে কোথায়? শ্রীদাহ শ্রীশাহ, 4টি অক্ষর হলো শ্রীনিবাসঃ। তাহলে শ্রীনিবাসঃ এখানে শেষ হচ্ছে, তাই তো? আবার পরবর্তী পাদ শ্রীনিধি এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, একটু আগে আমরা যে বলেছি সন্ধির ক্ষেত্রে একটা নিয়ম বলা হয়েছে কি, যে বিসর্গের পরে তালব্য স, দন্তীয় স বা মূর্ধন্য স থাকলে তবে তাদের মধ্যে সন্ধি হয়ে একটা পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা কি হয়? বিসর্গটি পরবর্তী যে ওই 3টে সকারের মধ্যে পরবর্তী যে সকার থাকবে, বিসর্গটি সেই সকারে রূপান্তরিত হয়ে যায়, তাই তো? এটি আমরা দেখেছি, ঠিক তো? হ্যাঁ। আচ্ছা, একটু ওয়েট করুন, 1 মিনিট, 1 মিনিট ওয়েট করুন।
আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তো দেখুন, যে সন্ধির নিয়মটি যেটা বলা হয়েছে, দেখুন কি বলা হয়েছে, যে আমাদের একবারের উচ্চারণের মধ্যে ইনক্লুড হতে হবে, মানে যে দুটি বর্ণের সন্ধি হবে, পূর্ববর্তী এবং পরবর্তী যে বর্ণ, তাদেরকে আমাদের একবারের উচ্চারণের মধ্যে ইনক্লুড হতে হবে, তবেই সন্ধিটা হবে। তো এখন এখানে দেখুন, শ্রীদহ, শ্রীসহ, শ্রীনিবাসহ, তিনটি বিসর্গ আছে। শ্রীনিধি এখানেও বিসর্গ আছে, শ্রী বিভাবনহ এখানেও বিসর্গ আছে। এইবারে আমাদের একবারের উচ্চারণের অংশ কতটুকু? একটি করে পাদ, মানে 8টি অক্ষর পর্যন্ত। তাহলে প্রথম পাদ কত, মানে কতটুকু অংশ? শ্রীনিবাসহ এই পর্যন্ত। পরবর্তী অংশ শুরু হচ্ছে বা পাদ শুরু হচ্ছে শ্রীনিধি এখান থেকে। আচ্ছা, এবারে আপনারাই বলুন, এখানে কোন বিসর্গ, মানে প্রত্যেকটা বিসর্গের পরেই তালব্য স আছে, সবগুলো বিসর্গের পরেই তালব্য স আছে, মানে শেষটা বাদ দিয়ে, শ্রী বিভাবনা হয় এটাকে বাদ দিয়ে। ওটারও পরে আছে শ্রীধর হয়, তালব্য স আছে, কিন্তু ওটাকে বাদ দিয়েই ধরছি। তার আগে পর্যন্ত 4টি বিসর্গ আছে, প্রত্যেকটার পরেই তালব্য স আছে। তাহলে আমাদের নিয়ম অনুসারে সন্ধিটা কোথায় কোথায় হবে? শ্রীনিবাসে হবে স্যার, হ্যাঁ, শ্রীনিবাসে হবে। শ্রীনিবাস, ওখানে ওই যে বিসর্গ, ওখানে সন্ধি হবে না হবে হ্যাঁ না? হবে। আচ্ছা, ওখানে হবে বলছেন। তার আগের যে বিসর্গগুলো? না, ওখানে তো হবে না, কারণ ওগুলো তো আপনার 11টা পাদের মধ্যে পড়ছে না। না, আপনাদের কি বলা হয়েছে দেখুন, সন্ধি কি দুটি বর্ণের মধ্যে সন্ধি হয়। এবারে দুটি বর্ণের, আমাদের এই দুটি বর্ণের একসাথে থাকা বলতে কি, আমাদের একবারের উচ্চারণের মধ্যে থাকে। এইবারে দেখুন, শ্রীদহ এই যে বিসর্গটি, তাহলে আমাদের একবারের উচ্চারণের অংশ কতটা? শ্রীদহ থেকে শ্রীনিবাস এই পর্যন্ত, তাই তো? এতটুকু তো ক্লিয়ার, 8টি অক্ষর পর্যন্ত। তাহলে শ্রীদহ থেকে শ্রীনিবাস এতটুকু হচ্ছে আমাদের প্রথম উচ্চারণের অংশ। তাহলে এই অংশের মধ্যে যে বিসর্গ দুটি আছে, 3টি বিসর্গ আছে, কিন্তু আমি আপাতত প্রথম যে বিসর্গ দুটি আছে, শ্রীদহ, শ্রীসহ, এই দুটি বিসর্গের কিন্তু সন্ধি হতেই হবে এখানে। কেন না, একবারের উচ্চারণের মধ্যেই বিসর্গ এবং তালব্য স পড়ে যাচ্ছে। শ্রীদহর যে বিসর্গ, তারপরের যে তালব্য স, এই দুটি কি আমাদের একবারের উচ্চারণের মধ্যে পড়ছে না পড়ছে না? পড়ছে। নেক্সট শ্রীসহ এই যে বিসর্গ, তারপরে শ্রী বিসর্গ এবং তালব্য স, দুটো আমাদের একবারের উচ্চারণের মধ্যে পড়ছে না পড়ছে না? পড়ছে। তাহলে এই দুটি বিসর্গের ক্ষেত্রে কিন্তু সন্ধি হবে, অর্থাৎ ওই পরিবর্তনটি করে উচ্চারণটি হবে। কিন্তু শ্রীনিবাস হয় এখানে তো আমরা শেষ করে দিচ্ছি, এখানে বিসর্গ আছে, কিন্তু এটা আমাদের একবারের উচ্চারণের শেষ অংশ। এবারে বিসর্গ আর তালব্য স মধ্যে সন্ধিটা হবে। পরবর্তী শ্রীনিধি এখানে যে তালব্য স আছে, আর পূর্ববর্তী শ্রীনিবাস এখানে যে বিসর্গ আছে, দেখুন শ্রীনিবাস এখানে শেষ হচ্ছে, আর শ্রীনিধি এখানে আবার শুরু হচ্ছে। তাহলে শেষ আর শুরু, অর্থাৎ তাদের মধ্যে সংযোগটা নেই, মিলনটা নেই, একবারের উচ্চারণের মধ্যে পড়ছে না, বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু শ্রীনিবাস এখানে যে বিসর্গ, সেখানে কিন্তু সন্ধিটা হবে না। ওখানে সন্ধি না হলে কেমন হবে? উচ্চারণটা হকারের মতো হবে, শ্রীনিবাস এরকম। নেক্সট আবার শ্রীনিধিহি, তারপরে তালব্য স আছে, শ্রীনিধি থেকে শুরু করে শ্রী বিভাবনহ, এইটুকু কিন্তু আমাদের একবারের উচ্চারণের অংশ, একবারের উচ্চারণের দ্বিতীয় অংশ এটি। তাহলে এখানেও কি হবে? ওই শ্রীনিধির যে বিসর্গ আর শ্রী পরে যে তালব্য স, দুটোর মধ্যে সন্ধিটা হবে, কেননা একবারের উচ্চারণের মধ্যেই এই দুটি বর্ণ ইনক্লুড আছে। শ্রী বিভাবন হয় এখানে যে বিসর্গটি আছে, এখানে আমার সন্ধি হবে না। কেন? এরপরে যে শুরু হচ্ছে শ্রীধরা, ওই শ্রী বিভাবন হয় যে বিসর্গ আর শ্রীধরের যে তালব্য স, এই দুটোর মধ্যে কিন্তু আর, এই দুটো কি আমাদের একবারের উচ্চারণের অংশ না, এদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। তাহলে এই বিসর্গ আর শ্রীধরের যে তালব্য স, তাদের মধ্যে কিন্তু আর সন্ধিটা হবে না। সন্ধি না হলে কি হবে? বিসর্গের উচ্চারণটি হকারের মতো হবে, শ্রী বিভাবনা হয় এরকম। তাহলে উচ্চারণটি কেমন হবে আমি একবার দেখাচ্ছি, দেখুন। শ্রীদশ্রী শ্রীনিবাস
শ্রীনিধি শ্রীবিভাবনঃ শ্রীধর শ্রীকর শ্রেয়ঃ শ্রীমাन् লোকত্রয়াশ্রয়ঃ। আচ্ছা, বিষয়টি কি ক্লিয়ার হয়েছে? একটু জটিল, কিন্তু খুব সিম্পল, কঠিনও না। ক্লিয়ার। আচ্ছা, সুস্মিতা ম্যাডাম বলুন। আরেকবার শ্লোকটা পড়বেন? আচ্ছা, পড়ছি। আচ্ছা, এই যে সন্ধির ব্যাপারটা, এটুকু বুঝেছেন? সন্ধিটা কোথায় আমাদের করতে হবে আর কোথায় করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখুন। শ্রীদাশ্রীশা শ্রীনিবাসঃ শ্রীনিধি শ্রীবিভাবনঃ শ্রীধর শ্রীকর শ্রেয়ঃ শ্রীমাन् লোকত্রয়াশ্রয়ঃ। ঠিক আছে? যেখানে সন্ধি হচ্ছে না সেখানে হকার বিসর্গের উচ্চারণটি, আর যেখানে সন্ধি হচ্ছে, ঠিক সন্ধি হলে পরে যে নিয়ম, মানে যে বর্ণের সঙ্গে সন্ধি হচ্ছে যেমন নিয়ম আছে, সেই নিয়মকে অনুসরণ করেই সন্ধিগুলো হবে এবং উচ্চারণটিও তেমনই হবে। তো এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে? স্যার, শ্রী দশা শ্রী সাসা এই 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 জায়গাটা স্যার একটু ক্লিয়ার করুন একটু। আচ্ছা, উচ্চারণটি একদম কেমন হবে? ইনিশিয়াল দুটো, হ্যাঁ উচ্চারণটাই স্যার, ইনিশিয়ালি দুটো ওয়ার্ড আর কি। আচ্ছা, ইনিশিয়ালি দুটো ওয়ার্ড কেমন হবে দেখুন। যদি আপনাদেরকে একটা স্পেলিং মানে উচ্চারণের স্পেলিংটা কেমন হবে সেটাও লেখা হয়েছে। যখন দেখুন রামঃ শক্নোতি, তার মানে ওটা তো একটা জাস্ট মানে শব্দের স্পেলিং। রামঃ এটা স্পেলিং কি? র আ ম বিসর্গ। শক্নোতি স্পেলিং স কয়নয় ওকার কয় হস্য, এই স্পেলিং। এবার সন্ধি করে উচ্চারণ করলে তার স্পেলিংটা কেমন সেটা ওখানে লেখা আছে, লেখা ছিল রামস শক্নোতি। তাহলে আমাদেরকে উচ্চারণ করতে হবে কোনটা? ওইটি, রামস শক্নোতি, এরকম। এবারে যেহেতু আমরা এগুলো একসাথে উচ্চারণ করছি, তাই না, তাহলে এখানে তো আলাদা করে উচ্চারণটা করা যাবে না যে রামস থামলাম শক্নোতি, এটা তো করাই যাবে না। সন্ধি করছি মানে একসাথে উচ্চারণটা করতে হবে। তাহলে উচ্চারণটা কেমন হবে? এরকম করা যাবে না যে শ্রী দশ বিসর্গের জায়গায় তালব্য বসালাম, শ্রী দশ শ্রী সাহা, এই দুটোকে একসাথে উচ্চারণ করতে হবে। আলাদা করে করলে তাহলে কিন্তু সন্ধি করাটা যাবে না। তাহলে উচ্চারণটা কেমন হবে? শ্রী দশ শ্রী সাহা, এরকম শ্রী দশ শ্রী সাহা। ঠিক 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 আছে। আচ্ছা, সুস্মিতা ম্যাডাম বলুন। আচ্ছা, সরি আপনি বলেছেন। আচ্ছা, তো এত পর্যন্ত আশা করছি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা দেখলাম কি, বিসর্গের উচ্চারণের বিষয়ে দেখলাম সন্ধি না হলে পরে হকারের মতো হয়, আর সন্ধি হলে পরে তার একটা অংশ দেখেছি কি, সন্ধি হলে পরে বিসর্গের উচ্চারণের একটা বিশেষ নিয়ম, যে পরে যদি তিনটি সকারের মধ্যে কোনো সকার থাকে তাহলে বিসর্গটি পরবর্তী যে সকার থাকবে সেই সকারে রূপান্তরিত হয়। এটা আমরা একটা দেখলাম। আচ্ছা, বিসর্গের ক্ষেত্রে আরো কিছু পরিবর্তন হয়, মানে এগুলো কি দুটি বর্ণের মধ্যে সন্ধি, তো তাহলে পরবর্তী বর্ণ ঠিক যেমন হবে তার উপরে ভিত্তি করে চেঞ্জ হবে। তাহলে পরবর্তী বর্ণ যদি তিনটি সকার হয়, তিনটি সকারের যে কোনো একটি হয়, তাহলে পরিবর্তনটি এই রকম হয়। এইবারে যদি আমরা দেখি যে বিসর্গের পরে তিনটি সকার না এসে অন্য কোনো বর্ণ আসছে, সেক্ষেত্রে পরিবর্তনটি অন্য রকম হবে। তো তার এক্সাম্পল আমরা দেখবো, এক্সাম্পল না, তারও অংশটি দেখবো আমরা, দ্বিতীয় অংশটি। আচ্ছা, তাহলে আমরা দেখেছি এই অংশটা দেখেছি। আচ্ছা, এইবারে প্রথম অংশটিকেও পড়ুন। এটিও কি, যে বিসর্গের যদি সন্ধি করে উচ্চারণ করা হয় একটা পার্টিকুলার বর্ণকে আশ্রয় করে, তবে কিন্তু এই পরিবর্তনগুলো হবে জিহ্বা আমলীয় উপদমানীয়। আচ্ছা, এই অংশটিকেও পড়ুন, অন্য একজন কেউ পড়ুন।
আমি পড়ব। হ্যাঁ হ্যাঁ পড়ুন। জিহ্বামূলীয় উপাদানীয় ককার এবং খকারের পূর্বে বর্তমান অর্ধ বিসর্গকে জিহ্বামূলীয় বলা হয়। সন্ধির মাধ্যমে ককার এবং খকারের পূর্বের বিসর্গের এই দশা হয়, যা জিহ্বামূলীয় নামে পরিচিত। এটির উচ্চারণ অর্ধেক খকারের ন্যায় হয়ে থাকে। পকার এবং ফকারের পূর্বে বর্তমান অর্ধ বিসর্গকে উপধ্মানীয় বলে। সন্ধির মাধ্যমে পকার এবং ফকারের পূর্বের বিসর্গের এই দশা হয়, যা উপধ্মানীয় নামে পরিচিত। এটির উচ্চারণ অর্ধেক ফকারের ন্যায় হয়ে থাকে। এখানে লক্ষণীয় যে খকারের পূর্বের বিসর্গের উচ্চারণ সম্পূর্ণরূপে যেমন হয় তেমন হবে। আচ্ছা, এবারে বিষয়গুলো একটু পরিষ্কার করা যাক। দেখুন, তো আমরা এই অংশটি কি এটাও সন্ধির সাথে রিলেটেড। মানে প্রথমটির ক্ষেত্রে দেখেছিলাম বিসর্গের পরে যদি তিনটি সকারের কোনো কিছু থাকে তাহলে যে পরিবর্তনটি হয় সন্ধি হলে পরে সেটা আমরা দেখেছি। এখন কি বলা হচ্ছে, বিসর্গের পরে যদি ক এবং খ অথবা প এবং ফ এই দুটি বর্ণ থাকে তাহলে বিসর্গের অন্য এক প্রকার পরিবর্তন হয় সন্ধির মাধ্যমে। যদি ক এবং খ থাকে তাহলে বিসর্গটি কি হয়, সন্ধির মাধ্যমে সেই বিসর্গটি আসলে অর্ধ বিসর্গ হয়ে যায়। একটা পূর্ণ বিসর্গ সন্ধির মাধ্যমে অর্ধ বিসর্গ হয় কখন, ক এবং খ থাকলেও হবে, পরে প অথবা ফ থাকলেও হবে। এবারে ক এবং খ থাকলে তার ক্ষেত্রে উচ্চারণটি আলাদা হয়, সেই অর্ধ বিসর্গের নাম আলাদা হয়, উচ্চারণ আলাদা হয়। এবং ক এবং খ এর যে পূর্বের যে বিসর্গ অর্ধ বিসর্গ, সন্ধির মাধ্যমে পূর্ণ বিসর্গ যখন অর্ধ বিসর্গ হবে তার ক্ষেত্রে উচ্চারণটি আলাদা হবে এবং তার নামটিও আলাদা। তো ককার এবং খকারের পূর্বের যে বিসর্গ সেটি যদি সন্ধির মাধ্যমে অর্ধ বিসর্গে রূপান্তরিত হয় তাহলে তার নামটি কি হয়, জিহ্বামূলীয়। এই নামটি সে প্রাপ্ত হয়। তার উচ্চারণটি কেমন হয়, অর্ধেক খকারের মতো হয়, অর্ধেক খকারের মতো হয়ে থাকে। ঠিক একই রকম ভাবে পকার এবং ফকারের পূর্বে যদি বিসর্গের পূর্ণ বিসর্গ যদি সন্ধির মাধ্যমে পরিবর্তিত হয়ে অর্ধ বিসর্গে রূপান্তরিত হয় তার নাম কি হয়, উপধ্মানীয়। তার উচ্চারণটি কেমন হয়, ওখানে যেমন হচ্ছিল অর্ধেক খকারের মতো, অর্থাৎ দ্বিতীয় বর্ণটির একটা অর্ধেক উচ্চারণ হচ্ছে। প্রথমটার ক্ষেত্রে যেমন হয়েছে খকারের অর্ধেক উচ্চারণ, ঠিক এটির ক্ষেত্রেও ফকারের অর্ধেক উচ্চারণ হবে। এইবারে এটি একটু মানে খুব শক্ত, মানে যে অর্ধেক ফকারের উচ্চারণ স্যার কেমন ভাবে আমরা করব, অর্ধেক ফকারের উচ্চারণটি কেমন হবে, এটি কিন্তু ওই আলাদা করে দেখানো খুব মানে কষ্টকর। আলাদা করে বলতে ওই যেমন প্রথম আপনাদের বলেছি না যে প্রথম হচ্ছে এই তিনটে সকারকে উচ্চারণ করে দেখা হতো কেমন হয়। একেবারে ফার্স্ট টাইম আমি উচ্চারণ স্থানটা বলে দিলাম যে মূর্ধন্য স্বয়ের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, তাহলে তুমি মূর্ধা দিয়ে মূর্ধন্য সকারটা উচ্চারণ করে দেখা হতো। এটা যেরকম বলাটা মানে প্রথমবারে বলাটা কঠিন, ঠিক একই রকম ভাবে অর্ধেক ফকারের উচ্চারণ কেমন হয় এটি আলাদাভাবে শুধুমাত্র দেখানো এটি মানে একটু অসম্ভব জিনিস একটা। ঠিক একই রকম ভাবে অর্ধেক ফকারের উচ্চারণটাও কেমন হয় আলাদাভাবে দেখানো একটু অসম্ভব। তাও আমরা চেষ্টা করব এমন একটি খকার বা এমন একটি ফকার উচ্চারণ করা, ধরুন আমি যদি পূর্ণ ক্ষয়ের উচ্চারণ করি কেমন হয়, ক খ, তাই তো, ক খ। আমাকে এমন একটি খকার উচ্চারণ করতে হবে যেটি শুনতে খকারের মতো লাগবে কিন্তু আমি পুরোপুরি পূর্ণ খকার উচ্চারণ করছি না, খ এরকম। মানে এটা ঠিক মানে যেটা বললাম না যে আলাদাভাবে উচ্চারণ করে দেখানোটা খুব অসম্ভব একটা বিষয়, এটি ওই শ্লোকের মাধ্যমেই দেখাতে হবে। তো আমি শ্লোকের মাধ্যমেই দেখাচ্ছি জিনিসটা।
ওখানে স্পষ্ট হবে। দেখুন, জিহ্বামূলীয় এবং উপদমানীয়ের ক্ষেত্রে শ্লোক অভ্যাস করার জন্য এইগুলো আছে, এই শ্লোকগুলো আছে। দেখুন প্রথম যে লাইনটা আছে কি আছে? আচ্ছা, এখানে আপনারা কেউ একজন বলুন, মানে এখানে আমাদের সেই একই রকম সমস্যা আসবে। পূর্বের ক্ষেত্রে যে সমস্যা এসছে, সন্ধি কোন অংশে হবে আর কোন অংশে হবে না, পূর্বের শ্লোকে আশা করি সেই বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখানেও ঠিক একই রকম, এই যে বিসর্গের উচ্চারণটি, মানে বিসর্গের অর্ধেক খকার এবং অর্ধেক ফকারের মতো উচ্চারণটি হবে, এটি কখন বলা হচ্ছে? সন্ধির ক্ষেত্রে বলা হচ্ছে। যেমন পূর্বের ক্ষেত্রে দেখেছি আমরা যে বিসর্গের উচ্চারণটি তালব্যে স বা দন্ত্যে স বা মূর্ধন্য স এর মতো হবে, কখন? সন্ধি হলে পরে। সন্ধি না হলে হকারের মতো হবে। ঠিক একই রকম এখানে আমাদের খুঁজে বের করতে হবে কোন অংশে সন্ধিটা করবো এবং কোন অংশে সন্ধি করবো না। আচ্ছা, আপনারাই বলুন, প্রথম যে লাইনটা আছে, কামদেবঃ কামপালঃ কামী কান্তঃ কৃতাগমঃ, এখানে ওই একই রকম ভাবে দেখুন তো যে প্রথম অংশ কতটুকু, একবারের উচ্চারণের প্রথম অংশ কতটুকু? কামদেবঃ কামপালঃ এই পর্যন্ত, কামপালঃ এই পর্যন্ত। নেক্সট কামী কান্তঃ কৃতাগমঃ। এখন দেখুন এই যে বিসর্গের এই সন্ধির বিষয়টি ঘটছে, মানে অর্ধেক খকার বা অর্ধেক ফকার, অর্থাৎ অর্ধ বিসর্গ, মানে পূর্ণ বিসর্গটি অর্ধেক বিসর্গে রূপান্তরিত হচ্ছে কখন? পরে যদি ক এবং খ থাকে, অথবা পরে যদি প অথবা ফ থাকে, তাই তো? এতটুকুই কন্ডিশন। তাহলে এই কন্ডিশনটা দেখুন কোথায় কোথায় আছে। কামদেবঃ, এখানে যে বিসর্গ আছে তারপরে ক আছে, তাহলে এখানে এই সন্ধি হওয়ার কন্ডিশনটা আছে। নেক্সট কামপালঃ যে বিসর্গ, তারপরে কামী ক আছে, এখানেও তাহলে সেই একই কন্ডিশন আছে, বিসর্গের পরে ক আছে। নেক্সট কান্তঃ, ওখানেও বিসর্গের পরে ক আছে। তাহলে তিনটে জায়গাতেই কিন্তু বিসর্গের পরে ক আছে, অর্থাৎ এই সন্ধিটা যে পার্টিকুলার সন্ধি বলা হয়েছে, বিসর্গের একটা পূর্ণ বিসর্গের অর্ধেক বিসর্গে রূপান্তরিত হওয়ার বিষয়টি হওয়ার জন্য যে কন্ডিশন লাগবে, সেই কন্ডিশনটা এই শ্লোকে যে প্রথম যে তিনটি বিসর্গ আছে, কামদেবঃ কামপালঃ কান্তঃ, এই তিনটি বিসর্গের ক্ষেত্রেই এই কন্ডিশনটি আছে, আছে তো? কিন্তু তিনটির ক্ষেত্রে কি সন্ধিটা হবে? না, দুটোর ক্ষেত্রে হবে। হ্যাঁ, কোন দুটির ক্ষেত্রে হবে? কামদেবঃ হবে আর কান্তঃ হবে, কান্তঃ এখানে হবে। কামপালঃ ওখানে কেন হবে না? ওটা আলাদা পাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কি যে মানে কামপালঃ যে বিসর্গ আর পরের যে ককার কামী, ওই যে ককার, পূর্বের বিসর্গ এবং পরবর্তী ককারের মধ্যে সংযোগ নেই, বিচ্ছেদ আছে, তাই জন্য ওখানে সন্ধিটা হবে না। মানে একবারের উচ্চারণের অংশের মধ্যে নেই, পূর্বের বিসর্গ আর কামীর যে ক আমাদের একবারের উচ্চারণের অংশের মধ্যে আসছে না, ইনক্লুড হচ্ছে না, তাই জন্য সন্ধি হবে না। একবারের অংশের মধ্যে যদি পূর্ববর্তী বর্ণ এবং পরবর্তী বর্ণ আসে, অর্থাৎ যে পার্টিকুলার কন্ডিশন সন্ধির জন্য দেওয়া আছে, যে দুটি বর্ণ হলে পরে সন্ধিটা হবে, তাদের আমাদের একবারের উচ্চারণের অংশের মধ্যে ইনক্লুড থাকতে হবে, তবেই সন্ধিটা হবে। তাহলে এবার এখানে দেখুন, এখানে উচ্চারণটি কেমন হবে? তাহলে প্রথম যে বিসর্গ আছে তার উচ্চারণটি কেমন হবে? অর্ধেক খকারের মতো হবে, তাই তো? তাহলে উচ্চারণটি কেমন হবে? কামদেবঃ কামপালঃ, দেখুন কামদেবঃ, মানে পুরোপুরি কিন্তু খকার হচ্ছে না, তাই না? একটা পূর্ণ খকারের উচ্চারণ কেমন হয়? কামদেবঃ, খ কামদেবঃ। আপনারা একটু খেয়াল করে যদি দেখেন, এই যখন এই সন্ধি করে উচ্চারণটি করবেন, অর্থাৎ কামদেবঃ এই বিসর্গটিকে যখন খকারের মতো উচ্চারণ করতে যাবেন এবং পরবর্তী ককারটাকে সঙ্গে নিয়েই উচ্চারণ করবেন, আপনি কোনোভাবেই কিন্তু একটা পূর্ণ খকার উচ্চারণ করতে পারবেন না। যদি আপনাকে আলাদা করে বলা হয় তখন পারবেন, কামদেবঃ তখন করা যাবে, কিন্তু যখন একসাথে বলা হবে না, তখন এই
মানে পুরোপুরি খকারটা কিন্তু আসবে না, তখন অটোমেটিক্যালি সেটা অর্ধেক খকারের মতোই হবে। কামদেবঃ কামপালঃ কামে কান্তঃ কৃতাগমঃ। ঠিক আছে, এটা একটু অভ্যাস করবেন প্রত্যেকে। আপনারা যদি অসুবিধা হয় এইরকম লিখে অভ্যাস করতে পারেন। বিসর্গের জায়গায় আপনারা খকার লিখে অভ্যাস করবেন, উচ্চারণ যেটি করবেন তার স্পেলিংটি যদি লিখে নেন তাহলে উচ্চারণ করতে একটু সুবিধা হয়। আপনারা বিসর্গের জায়গায় খাতাতে লিখে নেবেন খ, খ তার নিচে একটা হসন্ত দিয়ে দেবেন, দিয়ে ওইটা উচ্চারণ করা অভ্যাস করবেন। কামদেবঃ কামপালঃ কামে কান্তঃ কৃতাগমঃ। আচ্ছা, দ্বিতীয় যে শ্লোকটা আছে ওখানে কি আছে? প আছে, তাই না? তাহলে ওখানে কি হবে? তাহলে ওখানে প আছে মানে কেমন হবে উচ্চারণটা? প থাকলে হচ্ছে অর্ধেক খকারের মতো, প এবং প থাকলে অর্ধেক ফকারের মতো হবে। তাহলে কেমন হবে? বৈকুণ্ঠঃ পুরুষঃ প্রাণঃ প্রাণদঃ প্রণবঃ পৃথুঃ। ঠিক আছে, তো আপনারা একটু লিখে অভ্যাস করবেন খাতাতে, তাহলে সুবিধা হবে, আপনাদের পড়তে সুবিধা হবে। এবং যেটি উচ্চারণ করবেন ওটা হোম টাস্ক দেওয়া থাকবে, আপনারা পাঠাবেন, তখন তো আমি বলবো ঠিকঠাক হচ্ছে কিনা, কিন্তু একটু খাতাতে লিখে অভ্যাস করবেন, স্পেলিংটা লিখে নেবেন। মানে বিসর্গের জায়গায় ফকাল মানে যেটা হবে খ বা ফ যেটাই হবে সেটি লিখে অভ্যাস করবেন, তাহলে মানে পড়তে সুবিধা হবে। মানে প্রাথমিক দিকে এটা পড়তে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে বিসর্গের ক্ষেত্রে আমরা কি দেখলাম? সন্ধি ছাড়া বিসর্গের উচ্চারণটি কেমন হয়? হকারের মতো হবে। আর সন্ধি হলে পরে আমরা দুটো কন্ডিশন দেখলাম, একটা হচ্ছে বিসর্গের পরে 3টি সকার থাকলে, এটা একটা কন্ডিশন সন্ধি হলে পরে। আর সন্ধি হলে পরে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে বিসর্গের পরে যদি ক, খ অথবা প এবং ফ থাকে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সন্ধি মানে বিসর্গের উচ্চারণের ব্যাপারটি আপাতত শেষ হলো। মানে বিসর্গের উচ্চারণের জন্য যে থিওরিগুলো মনে রাখতে হবে সেটা আপাতত এতটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, তা এই পর্যন্ত যদি কারো প্রশ্ন থাকে বলবেন। আচ্ছা, সেকেন্ড শ্লোকটা আচ্ছা দিদি বলে নি, তারপর বলছি। আমি শ্লোকটা বলছিলাম, কাকাহা কৃষ্ণাহা, এই যে এই শ্লোকটা একটুখানি আমরা বিসর্গতে সন্ধি তো শিখে নিলাম, এবার এই শ্লোকটা একটু পড়ে দিন। আচ্ছা, এখানে কেমন হবে তাহলে দেখুন। এখানে কিন্তু দুটো একসাথেই আছে, মানে কও আছে পও আছে, অর্থাৎ খ ফ দুটোই হবে এখানে। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখুন কা কহ, এখানে পরে ক আছে। আচ্ছা, এখানে সন্ধি কোথায় হবে না দেখুন তো আগে। কা কহ কৃষ্ণঃ পিকঃ কৃষ্ণঃ, এই কৃষ্ণঃ তারপরে কো আছে, কিন্তু এই কৃষ্ণর যে বিসর্গ এবং কো এই শব্দের যে ককার, এদের মধ্যে কিন্তু সন্ধিটা হবে না, তাই না? কারণ পূর্ববর্তী বিসর্গ পরবর্তী কয়ের মধ্যে বিচ্ছেদ আছে সেখানে, তাই সন্ধিটা এখানে হবে না। তাহলে কৃষ্ণের যে বিসর্গ সেটি উচ্চারণ হবে কেমন? হকারের মতো হবে, সেখানে তখন চেঞ্জ হবে। ওখানে সন্ধি হচ্ছে না, মানে সন্ধি না হলে পরে উচ্চারণের যে প্রক্রিয়া সেটা একটাই, ভয়ের মতো। সন্ধি হলে পরে যে চেঞ্জগুলো করা সেগুলো করতে হবে। দেখুন ওখানে দ্বিতীয়টি দেখুন, কৃষ্ণ শব্দের পরে পিকহ আছে, তাহলে ক আছে মানে কৃষ্ণ শব্দের উচ্চারণটি কেমন হয়? বিসর্গের উচ্চারণটি ক্ষয়ের মতো হবে। পরবর্তী আবার পিকহ পরে ক আছে, তাহলে পিকহ যে বিসর্গ সেটি উচ্চারিত হবে খকারের মতো। কেমন হবে? কাকঃ কৃষ্ণঃ পিকঃ কৃষ্ণঃ উভেদঃ পিককাকয়োঃ বসন্তকালে সম্প্রাপ্তে কাকঃ কাকঃ পিকঃ পিকঃ। ঠিক আছে, এই অংশটা একটু প্রাথমিকভাবে কঠিন লাগবে, ঠিক আছে, কিন্তু অভ্যাস করলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে।
এবার আপনাদেরকে আমি যেটা বললাম, প্রথম দিকে আপনারা একটু লিখে নেবেন, নাহলে আপনারা প্রাথমিকভাবে তো এগুলো পারবেন না, মানে কোন মানে কখন খ হবে কখন খ হবে, যখন শ্লোকগুলো আপনারা পড়বেন তখন অত মানে কি বলবো চটজলদি জিনিসটা আসবে না, খুব জিনিসটা গুলিয়ে যাবে। তাই জন্য আপনারা খাতায় লিখে নেবেন কোন বিসর্গের জায়গায় খ হবে না খ হবে, কোনটির জায়গায় হকার হবে, সেটি আপনারা খাতাতে লিখে নেবেন, লিখে নিয়ে উচ্চারণ করবেন প্রথম দিকে, তাহলে আপনাদের সুবিধা হবে। স্যার সেকেন্ড শ্লোকটা একবার রিপিট করুন। আচ্ছা, সেখানে শ্লোকটা দেখুন, সেখানে শ্লোকে পুরোটাই আছে কি মানে উপদমানীয় আছে, ঠিক আছে, পুরোটাই উপদমানীয় আছে, তাহলে ওখানে উচ্চারণটি হবে ফকারের মতো। বৈকুণ্ঠঃ পুরুষঃ প্রাণঃ প্রাণদঃ প্রণবঃ পৃথুঃ। আচ্ছা, এবারে আমি ফকারের ক্ষেত্রে বলতে পারি একটু সুবিধা আপনাদের, মানে টেকনিক্যালি জিনিসটা বলা যায়, মানে অর্ধেক ফকারের উচ্চারণটা কেমন হবে এটা টেকনিক্যালি একটু বলা যায়। আচ্ছা, পূর্ণ ফকারের উচ্চারণটি আপনারা কেমন ভাবে করেন, প ফ, অর্থাৎ দুটি ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করে। তো ঠিক আপনারা যেমন এই বর্গীয় ব এবং অন্তস্থ ব দেখেছেন, বর্গীয় বয়ের ক্ষেত্রে যেমন কি দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করবে, অন্তস্থ বয়ের ক্ষেত্রে দুটি ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করবে না, ঠিক একই রকম ভাবে অর্ধেক ফকারের উচ্চারণ করতে গেলে আমাদের দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ করবে না। ওই দুটো ওষ্ঠ পুরোপুরি স্পর্শ না করে আপনি যদি একটা ফকার উচ্চারণ করতে পারেন, তাহলে ওটাই হচ্ছে আপনার অর্ধেক ফকারের উচ্চারণ, মানে ফ ফ এরকম। দেখুন, চেষ্টা করে দেখুন, মানে ওই ফ এর মতোই হবে কিন্তু ফ না, ফ ফ, তাই না? দুটি ওষ্ঠ স্পর্শ না করে যদি একটা ফ করতে যায় তাহলে অতটুকুই হবে, ফ ফ এরকম হবে, ঠিক আছে? স্যার তাহলে এখানে বৈকুণ্ঠ ফরুষহ হবে তো? হ্যাঁ, বৈকুণ্ঠ পুরুষঃ। ওকে, না ফটাও তো প্রনাউন্স হবে। হ্যাঁ, ওটা তো প্রোনাউন্সিয়েশন হবে ওটা, ঠিক। বৈকুণ্ঠ পুরুষঃ প্রাণঃ। ওকে, আপনাদেরকে ওই জন্য বললাম যে কোথায় খ হবে, কোথায় খ হবে এবং কোথায় হ হবে, এইগুলো একটু খাতাতে লিখে নেবেন। মানে খাতাতে লিখে নেবেন বলতে আমি এটুকু বলতে চাইছি, প্রোনাউন্সিয়েশন ঠিক যে মানে আমাদের লেখা আছে সেখানে একরকম ভাবে, এখানে লেখা আছে একরকম, কিন্তু আমরা কি প্রোনাউন্সিয়েশন এরকম করছি না, প্রোনাউন্সিয়েশনে চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে প্রোনাউন্সিয়েশনে যে চেঞ্জগুলো হচ্ছে আমরা ওটারই স্পেলিং লিখে নেবো খাতাতে। এইটা দেখে আমাদের উচ্চারণ করতে একটু সমস্যা হবে প্রাথমিকভাবে, কিন্তু যেটা আমরা উচ্চারণ করব সেইটার যদি আমরা স্পেলিং লিখে নিই তাহলে কিন্তু আমাদের পড়তে প্রাথমিক দিকে অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, সুস্মিতা ম্যাডাম বলুন। আচ্ছা, ফটা ঠিক কোথায় উচ্চারণ হবে, মানে কৃষ্ণর পরে না পিক যখন হয় তখন উচ্চারণ হবে, ঠিক বুঝতে পারলাম না। এই যে বিসর্গের মানে আসলে কি বিসর্গ চেঞ্জ হচ্ছে, তাই না? বিসর্গের স্বাভাবিক উচ্চারণ হচ্ছে হয়ের মতো। স্বাভাবিক উচ্চারণ বলতে হয়ের মতো মানে একটা বর্ণের মানে স্বাভাবিক যে উচ্চারণ সেটা কখন হয়, যখন বর্ণটি চেঞ্জ হয় না তখন, তাই তো? একটি বর্ণের স্বাভাবিক উচ্চারণ বা স্বভাবগত যে উচ্চারণ সেটি কখন হতে পারে, যখন তার সেই বর্ণটি মানে অপরিবর্তিত অবস্থায় থাকবে তখন। একটি বর্ণ অপরিবর্তিত অবস্থায় কখন থাকবে, যখন পরিবর্তনটি হবে না, তাই না? এইবারে বর্ণের পরিবর্তন হওয়ার মাধ্যম কি? বর্ণের পরিবর্তন হওয়ার মাধ্যম হচ্ছে সন্ধি, ঠিক তো? বর্ণের পরিবর্তন হওয়ার মাধ্যম হচ্ছে সন্ধি। তাহলে তার মানে কি দাঁড়াবে, একটি বিসর্গ অপরিবর্তিত অবস্থায় কখন থাকতে পারে, যখন পরিবর্তনটি হবে না, মানে সন্ধি যখন হবে না তখন, তাই তো? যখন মানে বিসর্গের ক্ষেত্রে সন্ধি অ্যাপ্লিকেবল হবে না তখন তাহলে আমরা বলবো যে বিসর্গটি অপরিবর্তিত অবস্থায় আছে।
আর অপরিবর্তিত অবস্থায় থাকা যে বিসর্গ তার উচ্চারণটি হকারের মতো। তার তাৎপর্য কি দাঁড়ায়? বিসর্গ যখন সন্ধি যে বিসর্গের ক্ষেত্রে সন্ধি অ্যাপ্লিকেবল হয়নি সেই বিসর্গটি উচ্চারণ হকারের মতো হবে। আমরা এই জিনিসটাকে এভাবে সামারাইজ করতে পারি। তাহলে এক বিসর্গের অন্যরকম উচ্চারণ অর্থাৎ স্বাভাবিক যে উচ্চারণ সেটা হবে না কখন? যখন বিসর্গটি পরিবর্তিত হবে তখন। এইবারে বিসর্গের পরিবর্তন হওয়ার মাধ্যমটি কি? সন্ধি। তাহলে যে বিসর্গের ক্ষেত্রে সন্ধি অ্যাপ্লিকেবল সেই বিসর্গের উচ্চারণটা কি? পরিবর্তিত হবে। স্বাভাবিক যে উচ্চারণ হকারের মতো সেটা হবে না, তাই তো? তাহলে যে বিসর্গের ক্ষেত্রে সন্ধি অ্যাপ্লিকেবল হবে সেখানে সেই বিসর্গের উচ্চারণটি চেঞ্জ হবে। এইবারে এখানে দেখুন পার্টিকুলার যে শ্লোকটা আছে, কাকঃ কৃষ্ণঃ পিকঃ কৃষ্ণ, এখানে পরপর দেখুন 4টে বিসর্গ আছে, কাকঃ কৃষ্ণঃ পিকঃ কৃষ্ণ। সন্ধি অ্যাপ্লিকেবল কোথায়? কোন কোন বিসর্গের ক্ষেত্রে সন্ধি অ্যাপ্লিকেবল? কাকঃ এখানে সন্ধি অ্যাপ্লিকেবল আছে, কৃষ্ণঃ এই বিসর্গটির ক্ষেত্রে সন্ধি অ্যাপ্লিকেবল, পিকঃ এই বিসর্গটির ক্ষেত্রে সন্ধি অ্যাপ্লিকেবল। কিন্তু কৃষ্ণঃ এর এই যে বিষয় কৃষ্ণঃ বলতে আমি 4 নম্বর যে কৃষ্ণ শব্দ, প্রথম কৃষ্ণ শব্দ না, 2 নম্বর যে কৃষ্ণ শব্দ সেখানে বলছি। ওই কৃষ্ণ শব্দ যে বিসর্গ সেখানে কিন্তু সন্ধি অ্যাপ্লিকেবল না। তাহলে সন্ধি অ্যাপ্লিকেবল না হলে ওর উচ্চারণটি কেমন হবে? অপরিবর্তিত উচ্চারণ যেটা হয়, স্বাভাবিক উচ্চারণ হকারের মতো সেটি হবে, কৃষ্ণঃ এরকম হবে। পূর্ববর্তী যে বিসর্গ সেগুলোর উচ্চারণ চেঞ্জ হবে, অর্থাৎ সন্ধি ওখানে হবে, চেঞ্জ হবে। এবারে যে সন্ধি হওয়া না হওয়া ব্যাপারটা আশা করি আপনি বুঝেছেন, তাও বলছি আর একবার। সন্ধি কোথায় হয়? সন্ধি হতে গেলে কি? 2টো বর্ণ লাগে। এবার 2টি বর্ণকে একসাথে থাকতে হবে, একসাথে থাকলে পরে সন্ধি হবে। এখন আপনি বলতে পারেন যে কাকঃ এখানে যে বিসর্গ, এখানে সন্ধি কাদের মধ্যে হচ্ছে? বিসর্গ এবং কয়ের মধ্যে। পূর্ববর্তী বর্ণ হচ্ছে বিসর্গ, পরবর্তী বর্ণ হচ্ছে ক। এই 2টি বর্ণের মধ্যে সন্ধি অ্যাপ্লিকেবল। সন্ধি হওয়ার কন্ডিশন হচ্ছে কি? পূর্বে বিসর্গ থাকতে হবে, পরে ক থাকতে হবে। এখানে দেখুন কাকঃ এখানে বিসর্গ আছে, পরে কৃষ্ণঃ ক আছে, কৃষ্ণঃ বিসর্গ আছে, পরে ক আছে। এখানেও সন্ধিটার অবসর আছে, কন্ডিশন আছে। তারপরে পিকঃ বিসর্গ আছে, পরে ক আছে, সন্ধির এখানে কন্ডিশন আছে। কৃষ্ণঃ বিসর্গ আছে, পরে ক আছে, সন্ধির কন্ডিশন আছে। কিন্তু কৃষ্ণঃ কো এখানে সন্ধিটা হবে না। কেন? একসাথে থাকাটা এখানে হয়নি। একসাথে থাকা বলতে আমাদের একসাথে উচ্চারণ হতে হবে। এবারে দেখুন কাকঃ কৃষ্ণঃ পিকঃ কৃষ্ণঃ, কাকঃ থেকে শুরু করে কৃষ্ণঃ, এটা আমাদের উচ্চারণের একটা অংশ। অর্থাৎ আমাদের উচ্চারণটা কাকঃ থেকে শুরু হয়ে কৃষ্ণঃ এখানে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ তার মধ্যে যে বিসর্গ, তার মধ্যে যে বিসর্গ এবং পরে ক, বিসর্গ এবং পরে ক, বিসর্গ এবং পরে ক, এগুলো কিন্তু একসাথে আছে, তাই জন্য এগুলোতে সন্ধি হবে। কিন্তু কৃষ্ণঃ যে বিসর্গ, কোর যে ক, এই বিসর্গ কয়ের মধ্যে কিন্তু একসাথে থাকাটা হচ্ছে না, বিচ্ছেদ এসে যাচ্ছে, তাই জন্য এখানে সন্ধিটা হবে। ক্লিয়ার হয়েছে এবারে? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, তাহলে বিসর্গের উচ্চারণের বিষয়ে যে জিনিসগুলো বলা হলো এগুলো ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ। আচ্ছা স্যার থার্ড শ্লোকটা একটু রিড করে দিন। স্যার থার্ড শ্লোকটা একটু রিড করে দিন। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে এই শ্লোকগুলোর রেকর্ডিংও পাঠিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, এটাই ভাবছিলাম আপনাকে রিকোয়েস্ট করব। না না, রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে এই হোম ক্লাস এগুলো শুনে শুনে পাঠাতে হবে আপনাদেরকে। আর এমনি ক্লাসগুলো তো ইউটিউবে আপলোড হচ্ছে। আচ্ছা, আমি ওই শ্লোকটা আরেকবার বলছি। আচ্ছা, তার আগে আমাদের মহুয়া ম্যাডাম কিছু বলবেন? মহুয়া ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা,
আচ্ছা ম্যাডাম শুনতে বলুন। পাচ্ছি। বলছি প্রথম ক্লাসটা আমি জয়েন করতে পারিনি, আচ্ছা আজকে জয়েন করেছি, কিন্তু প্রচন্ড বৃষ্টি ছিল, রাস্তায় আসতে একটু কষ্টই হয়েছে। তো আমি বলছিলাম যে এই ক্লাসটা কি আরেকবার রিপিট করা যাবে? না ম্যাডাম, ক্লাস তো রিপিট হবে না, কিন্তু এই ক্লাসগুলো তো ইউটিউবে আপলোড হচ্ছে, আপনি আচ্ছা, ইউটিউব থেকে শুনে নিতে পারেন, পুরো ক্লাসটাই আপলোড হয়, হ্যাঁ ওখান থেকে আপনি শুনে নিতে পারেন। তারপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ হ্যাঁ, শোনার পরেও যদি ক্লিয়ার না হয়, কোশ্চেন থাকলে আপনি গ্রুপে অবশ্যই জানাবেন বা পরবর্তী ক্লাসে জানাবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো বিসর্গের উচ্চারণটা আমরা দেখলাম, এরপরে আরেকটা যেটি থাকে সংস্কৃতে খুব ইম্পর্টেন্ট একটা অনুস্বারের বিষয়টি। এই যেরকম দেখলেন যে বিসর্গের ক্ষেত্রে বিসর্গের স্বাভাবিক উচ্চারণ মানে সন্ধি না করা যে বিসর্গ তার উচ্চারণ, আর সন্ধি করা বিসর্গের উচ্চারণ যেমন আমরা দেখলাম, ঠিক একই রকম অনুস্বারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল আছে। অর্থাৎ সন্ধি করা অবস্থায় যে অনুস্বার তার উচ্চারণ একরকম, সন্ধি না করা অবস্থায় যে অনুস্বার তার উচ্চারণ একরকম। তো যাই হোক, আমি আপনাদেরকে আপাতত এই বিষয়টিতে যাচ্ছি না, আজকে অনেকটাই আছে ওটি, কিন্তু আমরা অনুস্বারের ক্ষেত্রে সবসময় একটি জিনিস মাথায় রাখবো, যে অনুস্বারের উচ্চারণ আমরা এতদিন কি করে থাকি, বাংলাতে আমরা কেমন করি, বাংলাতে অনুস্বারের উচ্চারণটা আমরা কেমন করি? হ্যাঁ বলুন, কেউ বলুন। উচ্চারণ করি না, অনুস্বার। অনুসারের উচ্চারণ খানিকটা নয়ের মতো হয়। হ্যাঁ ঠিক, যেমন আমি এখানে যদি শ্লোক দেখি দু একটা, ধরুন স্যার প্রথমে তো ছিল বেদানাং ছিল তো প্রথমে। ঠিক। তো দেখুন এখানে আমরা উচ্চারণ কেমন করি, বেদানাং এরকম করি, তাই তো? বেদানাং বাংলাতে এরকম করতাম আমরা। এরপর থেকে আমরা অনুস্বারের উচ্চারণ সর্বদাই কেমন করব, মকার। আমাদেরকে একেবারে একেবারে এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে যে অনুস্বার ইজ ইকুয়াল টু ম, প ফ ব ভ ম। তাহলে উচ্চারণটি কেমন হবে, মকার মতো হয়, তাই তাই হয়। বেদানাম, ঠিক আছে? মানে ম হসন্ত, অনুস্বার ইজ ইকুয়াল টু আমাদেরকে মনে রাখতে হবে ম হসন্ত। তাহলে এরপরে অনুস্বারের উচ্চারণ আমরা দেখুন সন্ধি করে তখন চেঞ্জ হবে, কিছু চেঞ্জ আসবে, এগুলো আলাদা কথা। সন্ধির বিষয়টি যদি আমরা অনুসরণ করতে না পারি, আমাদের ক্ষেত্রে যদি জিনিসটা কঠিন হয়, সেক্ষেত্রে কিন্তু এই ভুলটা যেন আমরা কখনোই না করি, মকার করতে যেন আমরা কখনো ভুল না করি, ঠিক আছে? আমাদেরকে একেবারে মাথায় সবসময় যেন এটা থাকে, অনুস্বার ইজ ইকুয়াল টু ম হসন্ত। প্রনাউন্সিয়েশন অনুসারে কেমন, ম হসন্ত, তাহলে কেমন হবে, বেদানাম। বাংলাতে যেমনটা করি তেমনটা আমরা আর এরপর থেকে করব না, মানে বাংলাতে করব, সংস্কৃতে আমরা শ্লোকের ক্ষেত্রে এগুলো করব না। বেদানাম এরকম করব না, বেদানাম। কেমন স্যার? তাহলে জয়ং দেহি জায়গায় জয়ং দেহি পড়তে হবে। জয়ম দেহি, রূপম দেহি, হ্যাঁ মকার, জয়ম দেহি, রূপম দেহি, হ্যাঁ রূপম দেহি। ওকে। ঠিক আছে। তো এবার অনুসারের কিছু এরকম, মানে এটা কি সন্ধি না করে উচ্চারণ করলে এটা, যেমন আমরা দেখেছি বিসর্গের
স্বাভাবিক উচ্চারণ অর্থাৎ সন্ধি যখন অ্যাপ্লিকেবল না তখন একরকম উচ্চারণ, আর সন্ধি করে উচ্চারণ করলে আলাদা উচ্চারণ আমরা দেখেছি। ঠিক একই রকম অনুসারের ক্ষেত্রে অনুসারের স্বাভাবিক উচ্চারণ কি ম। ঠিক আছে, তো এই বিষয়টি আমরা মাথায় রাখবো। এরপরে আপনাদেরকে যে বিষয়গুলো যেটা হোম টাস্ক থাকবে সেটা একটু বুঝিয়ে দেওয়া যাক। আচ্ছা, প্রথমেই হচ্ছে এই হ্রস্ব এবং দীর্ঘের যে শ্লোকগুলো সেগুলো থাকবে। আচ্ছা, তারপরে অন্তস্থ বকারের উচ্চারণ আমরা দেখেছি, সেটি থাকবে। বর্গীয় বকারের উচ্চারণ আমরা দেখেছি, সেটিও থাকবে। আচ্ছা, প্রথম দিকে আমাদের এত কিছু শ্লোক দেওয়া যাবে না, কঠিন হয়ে যাবে। আচ্ছা, আমাদের শুধুমাত্র এক কাজ করা যায়, হ্রস্ব দীর্ঘ এই অংশটুকু এবং তালবীয় স, দন্তস্ব এবং মূর্ধন্য স, এটা দিয়ে হচ্ছে শুধুমাত্র প্রথম শ্লোকটা থাকবে। আমি আপনাদেরকে রেকর্ডিং পাঠিয়ে দেবো। আর নেক্সট হচ্ছে আচ্ছা, মহাপ্রাণ দেখলাম আমরা, মহাপ্রাণ অল্প প্রাণ দেখেছি আমরা। তাহলে অল্প প্রাণটা দেখার প্রয়োজন নেই, মহাপ্রাণের যে শ্লোকগুলো সেগুলো আমরা আপনাদেরকে রেকর্ডিং করে পাঠাবো। তাহলে আমাদের দেখুন তিনটে কাজ থাকবে, কেমন? মহাপ্রাণ, হ্রস্ব দীর্ঘ এবং 5 নাম্বার তাহলে মানে স স স দিয়ে যে প্রথম শ্লোকটা আছে এটা। আচ্ছা, আর একটা জিহ্বামূলী উপমানীয়, এখানকার যে তিনটে শ্লোক আছে এটা, এই তিনটি শ্লোক। আচ্ছা, এরপরে দেখুন, এরপরে কিন্তু আপনাদের অনেক ছুটি থাকছে। এরপরে আপনাদের ধরুন নেক্সট বুধবার মহালয়া পড়ছে, আবার তারপরের সপ্তাহে আশা করি পূজা। হ্যাঁ স্যার, ষষ্ঠী। ষষ্ঠী। তাহলে তো স্যার মহালয়া নিয়ে ক্লাস হবে? হবে না, মঙ্গলবার তো মহালয়া। না, বুধবার। বুধবার স্যার মহালয়া। হ্যাঁ হ্যাঁ, বুধবারই পড়ছে মহালয়া। ঠিক আছে, তো আপনাদের সম্ভবত এখনো 2 সপ্তাহ হয়তো ক্লাস হবে না। তো আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের একটু হোম টাস্ক বেশি দেওয়া যেতে পারে। ঠিক আছে, আমি আপনাদেরকে এই যতটুকু বললাম এগুলো দিয়ে দেবো। এছাড়াও যদি মানে আরো কিছু অংশ যদি আপনাদেরকে ভয়েস রেকর্ডিং করে পাঠানো হয়, ধরুন ক্লাস হলো না কিন্তু আপনাদেরকে ভয়েস রেকর্ডিং দিয়ে দেওয়া হলো একটা ক্লাসের মতো করে ছোট করে, এবং তার জন্য যে এক্সাম্পল যে শ্লোকগুলো আছে সেগুলো যদি রেকর্ডিং করে দিয়ে দেওয়া হয়, সেটা কি আপনাদের ক্ষেত্রে বোধগম্য হবে? মানে আপনারা কি হোম টাস্ক করে সেটা পাঠাতে পারবেন? পারবো। হ্যাঁ স্যার, পারবো। স্যার চেষ্টা করব, পারবো। চেষ্টা করবো, আমিও চেষ্টা করবো। পারবো স্যার, পারবো। 2 সপ্তাহ ছুটি থাকবে তো, নাহলে আমাদের একটু কাজের প্রেশার না থাকলে ভুলে যাবো স্যার, যা যা ভুলে যাবেন বললাম সবকিছু। হ্যাঁ হ্যাঁ, আছে থাকবে। তাহলে আমরা সেই ওরকমই করি, যেমন আমাদের এই পুজোর ছুটি বা গরমের ছুটি পড়লে বেশি বেশি করে কাজ দেওয়া হতো, একটু বেশি কাজ দেওয়া হবে আপনাদের। ঠিক আছে, তাহলে আপনারা একটু প্রেশারে থাকবেন এবং জিনিসগুলো মাথায় থাকবে। আচ্ছা বেশ, তো আজকে যা কিছু হলো এই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা নেই। ঠিক আছে, তো আমি আপনাদেরকে তাহলে যেগুলো বলা হয়েছে সেগুলো পাঠিয়ে দেবো রেকর্ডিং, আর সিলেবাসটাও পাঠিয়ে দেবো গ্রুপে, তো প্রত্যেকে দেখে নেবেন। আর হোম টাস্ক সকলে ঠিকঠাক করবেন। ঠিক আছে, আজকে যারা নতুন এসছেন তারাও ইউটিউবে পূর্ববর্তী ক্লাসটা দেখে নেবেন, গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। ইউটিউবের লিঙ্কটা দেওয়াই মানে আমি শেয়ার করেছিলাম গ্রুপে। পূর্বের ক্লাসটি দেখে নেবেন প্রত্যেকে। যদি কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে গ্রুপে জিজ্ঞাসা করতে পারেন, বা সেরকম যদি কিছু হয় আমাকে ফোনও করতে পারেন। ঠিক আছে, আগের ক্লাসটা কি ইউটিউবের লিংকটা আছে দেওয়া? হ্যাঁ, আছে, গ্রুপে দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে ম্যাডাম। আচ্ছা আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি ক্লাসটা।
शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। বেশ, শুভরাত্রি সকলকে। সবাই ভালো থাকবেন, ভালো করে শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। থ্যাংক ইউ স্যার। শুভরাত্রি। শুভরাত্রি।